আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্সিটি ক্লাস গুচ্ছ অ্যাডমিশন টেস্ট প্রোগ্রাম সিরিজের সরলরেখা চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই লেকচার দেখতে হলে অবশ্যই তোমাদের সরলরেখার প্রথম লেকচারটা দেখে আসতে হবে এবং তোমরা অবশ্যই অবগত আছো যে আমাদের অলরেডি ম্যাট্রিক্স নির্ণায়কের 2টা লেকচার আপলোড হয়ে গেছে, তোমরা সেগুলোও দেখে নিতে পারো এবং এই ভিডিওগুলো দেখে যদি তোমরা উপকৃত হও, ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওগুলো তোমার বন্ধুদের মাঝে ছড়াই দিবা। আমি খুব বেশি বলি না ভিডিওগুলো বন্ধুদের মাঝে ছড়াই দাও বা ইত্যাদি এরকম কিছু। যেহেতু এবার আমরা ফ্রিতে তোমাদের ম্যাথের সম্পূর্ণ দায়িত্বটা নিচ্ছি, অর্থাৎ ফ্রিতে ম্যাথের জন্য যে কয়টা অধ্যায় আছে সবগুলা চ্যাপ্টার কভার করাই দিব ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন টেস্টের জন্য। যে কারণে তোমরা এই ক্লাসগুলো যদি বেশি মানুষের কাছে ছড়াই দিতে পারো আমার নিজেরও ভালো লাগবে, তো অবশ্যই তোমরা একটু ছড়াই দিও। তো চলো আমরা ক্লাসটা শুরু করতেছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, বর্তমানে অধ্যয়নরত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। তো চলো আমরা প্রথমে যে জিনিসটা আজকে দেখবো, আমরা আমাদের যে প্রথম লেকচার ছিল, প্রথম লেকচারে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসপত্র দেখছি, অর্থাৎ আমরা ঘাতৃষ্য এবং পোলারের রূপান্তর দেখছি, দূরত্বের ব্যবহার সংক্রান্ত কিছু ম্যাথ দেখছিলাম এবং সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু নির্ণয় দেখছি। এছাড়াও আমরা অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তের বেশ কিছু ঘটনা দেখছিলাম। আমি বলছিলাম অন্তর্বিভক্ত আর বহির্বিভক্তের কিছু ঘটনা বাকি আছে, যেগুলো আমরা দ্বিতীয় লেকচারে দেখবো। তো আজকে আমরা সেগুলোই শুরু করব, অর্থাৎ আজকের ক্লাসের শুরুতে আমরা যে জিনিসগুলো দিয়ে শুরু করব সেটা সমত্রিখণ্ডক। কি ভাইয়া? সমত্রিখণ্ডন, এই কনসেপ্টটা বা সমত্রিখণ্ডক। তো আমরা ম্যাথ গুলা করি, তাইলে তোমরা কনসেপ্ট ক্লিয়ার হবা। এখানে বলা আছে 7,5 একটা বিন্দু এবং -2,-1 একটা বিন্দু। এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশের সমদ্বিখণ্ডক বিন্দু বের করতে বলছে। সমদ্বিখণ্ডক এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে আমাকে এখানে সমান 3 ভাগে বিভক্ত করবে। ধরো এ একটা বিন্দু, যে বিন্দুটা 7,5, এখানে আমি বললাম বি আরেকটা বিন্দু, সেটা -2,-1। তো এটা সমদ্বিখণ্ডক বিন্দু, তাহলে সমান 3 ভাগে যদি এই রেখাটাকে ভাগ করতে যায় ভাইয়া, কয়টা বিন্দু লাগবে? দেখো এই যে একটা দুইটা বিন্দু লাগবে, অর্থাৎ এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। তো এটাকে আমি ধরলাম XY, এটাকে ধরলাম আলফা বিটা। তো এটা যদি আমরা ফর্মুলা ধরে করতে যাই, এই ম্যাথটা আমাদের অনেক বেশি টাইম লাগবে। এই জন্য আমরা যে কাজটা করব, দেখো সমদ্বিখণ্ডক বলছে, দ্যাট মিনস প্রত্যেকটা অনুপাত কত? 1। আমরা এই বিন্দুটা যখন বের করব তখন আমরা যে কাজটা করতে পারি, বলতে পারি এই যে এইখানে 1 আর A1, এই 2টা হবে ভাইয়া কি? 2টা হবে M2 আর M1 হবে 1, কারণ আমরা জানি বিভক্তকারী বিন্দু হতে প্রথম বিন্দুর অনুপাতটা হচ্ছে M1। তাইলে এখানে M2 এর মান 2 এবং M1 এর মান 1 ধরে আমরা এই বিন্দুটা বের করে ফেলতে পারবো। ঠিক তেমনি ভাবে আমরা যখন এই বিন্দুটা চিন্তা করবো, বলো এবার বিভক্তকারী বিন্দু এটা, এখান থেকে প্রথম বিন্দুর অনুপাত M1, অর্থাৎ আমি বলতে পারবো এখানে M1 এর মান 2, M2 এর মান 1, এটা ধরেও এই বিন্দুটা আমরা বের করে ফেলতে পারবো। তো এটা আমাদের জন্য একটু সময় বেশি লাগতে পারে বা সময় বেশি লাগবে অবশ্যই, যার কারণে আমরা শর্টকাট শিখবো। এখানে আমি তোমাকে জাস্ট একটু বলে দিই, এইখানে হবে M1 টা কত? 1, M2 হবে কত? 2। এই যে এই বিন্দুর ক্ষেত্রে ক্লিয়ার, আর এই বিন্দুর ক্ষেত্রে হবে M2 এর মান হবে 1 এবং M1 এর মান হবে, ক্লিয়ার। তো এই দুইটা জিনিস ব্যবহার করে তোমরা এই দুইটা বিন্দু বের করে ফেলবা, যেহেতু আমরা অলরেডি অন্তর্বিভক্ত সূত্র জানি। এই ম্যাথটা যদি আমি তোমাদের শর্টকাটে করাই, তাইলে আমি যেভাবে করাই সেটা ভাইয়া, দেখো আমি এখানে চিত্রটা আঁকাচ্ছি। এই যে এই বিন্দুটা ধরো এ অফ কত বিন্দু? ধরো এ অফ দেওয়া আছে 7,5 বিন্দু, আর আরেকটা বিন্দু ভাইয়া কত? ধরো বি অফ দেওয়া আছে -2, -1 বিন্দু। তো আমাদের এই দুইটা বিন্দু দেওয়া আছে, তো আমরা কি বের করব? এই মাঝখানে দুইটা বিন্দু, যেহেতু অনুপাত 1-1-1, আমরা যেভাবে করব এখানে সেটা শর্টকাট অ্যাপ্লাই করব। আমরা গত ক্লাসের লাস্টে দেখছিলাম কম কম বেশি বেশি থিওরি, তো আমরা সেটা অ্যাপ্লাই করব। দেখো তো এখানে -2 থেকে 7 এ গেছে, অর্থাৎ এইখান থেকে এর ভুজের মান কত বাড়ছে? -2 থেকে 7, দেখো 9 বাড়ছে। ঠিক তেমনি ভাবে -1 থেকে 5 গেছে কোটি, মানে কোটির মান বাড়ছে 6, তাহলে ভুজ বাড়ছে 9, কোটির মান বাড়ছে 6। যেহেতু এই দিকে আসার ফলে ভুজের মান এবং কোটির মান বাড়তেছে, তার মানে আমি এই বিন্দু থেকে যখন এইখানে আনবো তখনও ভুজের মান এবং কোটির মান বাড়বে,
অবশ্যই বাড়ে। তাহলে তুমি চিন্তা করো তো, 3টা অনুপাতের জন্য 9 বাড়ছে, একটা অনুপাতের জন্য কত বাড়বে? 3 বাড়বে। তাইলে এইখান থেকে 3 যোগ করে দাও, অর্থাৎ এই বিন্দুটাকে আমরা বলতে পারবো -2 যোগ 1। আমি এইখানে না লিখে আমরা একটু এইখানে লিখছি। এই বিন্দুটাকে ধরো আমি বললাম পি বিন্দু, এটাকে বললাম কিউ বিন্দু। অতএব পি বিন্দু -2 যোগ 1। এখানে কত? -1 যোগ কত ভাইয়া বলো তো? আচ্ছা সরি, এখানে আমি 1 যোগ করছি, সরি এটা হচ্ছে 3 হবে এক্স্যাক্টলি, কারণ হচ্ছে 3 বাড়তেছে এক অনুপাতের জন্য। তাহলে -1 এর সাথে কত যোগ হবে? 3। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমরা কিউ বিন্দু বের করি। দেখো তো, এই দুইটার যোগফল কত? 1, আর এই দুইটার যোগফল হচ্ছে 2। তার মানে 1, 2 এর সাথে আবার 3 করে যোগ হবে। তাহলে আমরা লিখতে পারবো 1 যোগ 3, 2 যোগ 3। অতএব টি বিন্দুটাকে আমরা বলতে পারবো 1, 2 বিন্দু, আর কিউ বিন্দুটাকে আমরা বলতে পারবো, তো আমরা এখান থেকে বলতে পারবো, দেখো তাহলে বিন্দু দুইটা অর্থাৎ সমদ্বিখণ্ডিত যে দুইটা বিন্দু, একটা হচ্ছে 1, 2, একটা হচ্ছে 4, 5। এটাই হচ্ছে অ্যান্সার। তো চলো পরের এমসিকিউ এ যাই। পরের এমসিকিউটা দেখো, বলছে 3, 2 এবং 6, 8 বিন্দু দুইটার সংযোজক রেখাংশের সমদ্বিখণ্ডন বিন্দু। রাবিতে 10, 11 আসা প্রশ্ন। সেম আমি চিত্র আঁকাবো। এখানে বলছে 3, 2 আর হচ্ছে 6, 8। তাইলে বলো সমদ্বিখণ্ডিত বিন্দু মানে কয়টা বিন্দু? দুইটা বিন্দু। এটাকে বললাম পি, এটাকে বললাম কি। তাহলে এটা 1, এটা 1 এবং এটা হবে 1। তাইলে আমরা দেখতেছি 3 অনুপাতের জন্য এখানে বাড়ছে 3 বুঝ, এবং কোটি বাড়ছে হচ্ছে 6। তাইলে আমি কি বলতে পারবো না? পি বিন্দুটা 3 অনুপাতের জন্য যেহেতু 3 বাড়ছে, 1 অনুপাতের জন্য 1 বাড়বে। তাইলে এখানে পাচ্ছি 3 যোগ 1, কমা এখানে কোটি বাড়ছে কত? 3 অনুপাতের জন্য 6, তাহলে 1 অনুপাতের জন্য বাড়বে 2, অর্থাৎ 2 যোগ 2, বা যেটাকে আমরা বলতে পারবো 4, 4। ঠিক তেমনি ভাবে আগে কিউ বিন্দুটা, সেটা কত বলতে পারবো? দেখো এর সাথে আবার কত যোগ হবে? 1, অর্থাৎ 4 যোগ 1 মানে 5, আর এখানে হচ্ছে পাচ্ছি 4 যোগ 2 মানে 6, অর্থাৎ 5, 6। তাহলে বিন্দু দুইটা, একটা হচ্ছে 5, 6 এবং একটা হচ্ছে 4, 4। তো দেখো তো এই দুইটার মধ্যে কোনটা অপশন আছে? এই যে বি নাম্বারটা, অর্থাৎ 5, 6 হবে এটার অ্যান্সার। যদি এটা দেওয়া থাকতো তাও আমি অ্যান্সার হিসাবে কাউন্ট করতে পারতাম। এক্স্যাক্টলি এই দুইটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কম কম বেশি বেশি থিওরি অ্যাপ্লাই করে এগুলো খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। তো চলো পরেরটা সেম -6, 8, 8, -6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে সমান 4 ভাগ। এবার বলছে কি সমান 4 ভাগে বিভক্ত হয় এমন বিভাজন বিন্দু। তার মানে চিন্তা করো তো, সমান 4 ভাগে যদি বিভক্ত করে ভাইয়া, এটা হবে -6, 8, এইটা হবে 8, -6। বিন্দু এইখানে আমরা পাবো 3টা বিন্দু। কয়টা পাবো? 3টা, অর্থাৎ এটা পি, এটা কিউ, এটা হবে আর, এবং সবগুলো হবে 1, 1, 1, 1। তো আমরা এখানে যেভাবে কাজটা করব, দেখো -6 থেকে কত হয়েছে? 8 হয়েছে। দ্যাট মিনস এখানে 4 অনুপাতের জন্য বাড়ছে ভাইয়া 14, এবং কোটির মান 8 থেকে -6 হয়েছে, মানে 4 অনুপাতের জন্য 14 কমছে। এই জন্য আগে একটা মাইনাস দিছি। তার মানে আমি বুঝতেছি এখানে যেহেতু 4 অনুপাতের জন্য 14 বুঝ বাড়ছে এবং কোটি 14 কমছে, তাহলে 1 অনুপাতের জন্য এইখানে যেটা হবে সেটা হচ্ছে 4 অনুপাতের জন্য 14 বাড়লো বা কমলো। 1 অনুপাতের জন্য হবে 14/4, বা যেটাকে আমরা বলতে পারবো 7/2। তার মানে ভুজের মান 7/2 বাড়বে, কোটির মান 7/2 কমবে। তো আমরা সেই কাজটাই করি পি এর ক্ষেত্রে। -6 যোগ 7/2, অর্থাৎ ভুজের মান বাড়াবে। কোটির মান কি করব? 8 -7/2, অর্থাৎ কমানো। এরপরে কিউ বিন্দু, তাহলে এর সাথে আবার কি হয় ভাইয়া? 7/2 যোগ, অর্থাৎ -6 যোগ 7/2 যোগ 7/2। আর এখানে কি হবে? কোটির মান কমবে, অর্থাৎ 8 -7/2 -7/2 হয়ে গেল। এবং সবশেষে আর, সেটা হবে -6 যোগ 7/2 যোগ 7/2 যোগ 7/2। আর এখানে কোটির মান কি হবে? 8 -7/2 -7/2 -7/2। অর্থাৎ এই তিনটাই হচ্ছে আমার সমচতুর্খণ্ডক বিন্দু। অর্থাৎ 4 ভাগে বিভক্ত করলে 3টা বিন্দু পাবো, 3 ভাগে বিভক্ত করলে 2টা বিন্দু পাবো। ক্লিয়ার? আর 2 ভাগে বিভক্ত করলে একটা বিন্দু পাবো।
তাহলে এই কম কম বেশি বেশি থিওরিটা কতটা পাওয়ারফুল, তুমি এখানে যদি জাস্ট হচ্ছে কি করতা, আমাদের যে অন্তর্বিভক্ত সূত্র সেগুলো ব্যবহার করে করতা, 3 বার তোমাকে ক্যালকুলেশন করা লাগতো, খুবই ইজিলি এটা হয়ে যাচ্ছে এবং খুবই টাইম সেভ করবে তোমার। তো চলো দেখি আরো কিছু এমসিকিউ। এই যে এমসিকিউটা দেখো, বলছে এ ও বি দুইটা বিন্দুর স্থানাঙ্ক এত এত, এবি কে সি পর্যন্ত বর্ধিত করছো যেন এবি ইকুয়াল 3BC হয়। তো এইখান থেকে তাহলে আমরা কি লিখতে পারবো না, অতএব এবি বাই বিসি ইকুয়াল 3/1 অবশ্যই লিখতে পারো। তাহলে ধরো এই যে এই বিন্দুটা হচ্ছে এই বিন্দু -2,4 এবং এই যে এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু 4,-5। তাহলে আমাকে বের করতে হবে এই যে সি বিন্দু, সি বিন্দুটা বের করতে বলছে, যেহেতু সি পর্যন্ত বর্ধিত করছো, তাহলে তুমি চিন্তা করো এটা হবে 3 অনুপাত, এটা হবে 1। তাহলে 3 অনুপাতের জন্য এখানে বাড়ছে 6 এবং হচ্ছে এখানে 3 অনুপাতের জন্য ভাইয়া কমছে কত 9, তাই মাইনাস দিলাম। তাহলে 1 অনুপাতের জন্য কত বাড়বে, 2 বাড়বে, তাহলে 4 থেকে 2 বাড়ায় দাও, অতএব সি অফ 4 যোগ 2। ঠিক তেমনি ভাবে কঠিন ক্ষেত্রে দেখো তো, এইখানে আছে -5, তাহলে 1 অনুপাতের জন্য কত কমতেছিল, -3, দ্যাট মিনস -5 - 3। তার মানে আমি বলতে পারবো সি অফ এটা হচ্ছে 6 - 8। 6 - 8 কয় নম্বর অপশনে আছে, 6 - 8 কয় নম্বর অপশনে আছে, এই যে সি নম্বর অপশনে আছে, অতএব সিটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কতটা পাওয়ারফুল দেখছো, এটা কিন্তু নরমালি একটা রিটেনে আসা প্রশ্ন, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে 9-10-এ। রিটেনে আসা বলতে আমি এক্স্যাক্টলি বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নটা বুঝাচ্ছি। তো আশা করি বুঝতে পারছো, এই কম কম বেশি বেশি থিওরি তাইলে এখন থেকে আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। তো চলো পরের যেটা দেখি। আচ্ছা, এখন আমাদের নতুন একটা কনসেপ্ট দেখা লাগবে, সেটা হচ্ছে সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দু। অর্থাৎ আমাদেরকে সামান্তরিক না, এখানে কিন্তু আরো 3টা জিনিস থাকতে পারে, সেটার একটা হচ্ছে বর্গ, তারপর হচ্ছে রম্বস, আর একটা হচ্ছে আয়ত। এই কয়েকটার মধ্যে এই যে এই চারটার মধ্যে যে কোনো একটা দিতে পারে, দিয়ে কি করবে আমাদেরকে 3টা শীর্ষবিন্দু দিয়ে দিবে, দিয়ে বলবে চতুর্থ শীর্ষবিন্দুটা বের করো। তো আমাদের সেটা বের করার উদ্দেশ্য। তো এখানে ধরো দেওয়া আছে a of x1, y1, b of x2, y2, c of x3, y3। আমাকে ডি বিন্দুটা বের করতে বলছে। তো আমি ধরে নিছি ডি বিন্দুটা হচ্ছে x, y দিয়ে ধরে নিছি, ধরতে তো আপত্তি নাই। তো এটা বের করার শর্টকাট ওয়ে আছে। নরমালি আমরা রিটেন প্রসেস একরকম ভাবে করতে হয়, আমাদের যেটা শর্টকাট প্রসেস এমসিকিউ এর জন্য সেটা আলাদা। তো আমি যেভাবে মনে রাখি, অনেক সময় আমরা এইভাবেও করতে পারি যে এটা যেহেতু সমান্তরাল রেখা, এ রেখা এ রেখা, তাইলে এইটার ক্ষেত্রে যা যদি বাড়ে এটার ক্ষেত্রেও বাড়বে, এটার ক্ষেত্রে কমলে এটার ক্ষেত্রেও কমবে, অর্থাৎ কম কম বেশি বেশি থিওরির কথা বলতেছি। কিন্তু সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দুটা আমরা একটা সুপার টেকনিকে করতে পারি, সেটা হচ্ছে এই যে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতেছি, তাহলে বলতো ডি এর কাছের বিন্দু কোনটা, এই যে সি আর এ না, সি আর। তো আমার কাজ এক্স হবে সি আর এর ভুজের যোগফল, অর্থাৎ এর ভুজ x1, সি এর ভুজ x3 লিখলাম। আর ওয়াইটা হবে এই দুইটার কোটির যোগফল, অর্থাৎ y1 যোগ y3। কিন্তু কিন্তু এখানে কথা আছে, কাছের দুইটার যোগ করছো, এই যে দূরেরটা মানে এই বিন্দু থেকে অপর প্রান্তের প্রান্ত বিন্দু অর্থাৎ বি, সেইটার ভুজ হবে বিয়োগ, অর্থাৎ x2, এইখানে হবে y। ক্লিয়ার? এটাই হচ্ছে ফর্মুলা। তাইলে আমরা কিভাবে মনে রাখবো, মনে রাখবো কাছের দুইটার যোগফল দূরেরটার বিয়োগফল, কাছের দুইটার যোগফল দূরেরটা বিয়োগফল। এই টেকনিকটা যদি আমরা জানি, এই চারটার মধ্যে যে কোনোটার চতুর্থ শীর্ষবিন্দু ইজিলি বের করতে পারবো। তো চলো ম্যাথে অ্যাপ্লাই করি। এখানে দেখো বলছে একটি সামান্তরিকের 3টা শীর্ষবিন্দু 1, 3, 2, 0, 5, 1। তো বলো তো নরমালি আমি যদি একটা সামান্তরিক আঁকাই দেয়া, নরমাল সামান্তরিকটা এরকম হবে। আচ্ছা, এই বিন্দুটাকে আমি বলতেছি 1,3, এই বিন্দুটা হচ্ছে 2,0, ধরো এটা বললাম হচ্ছে 5,1। কারণ এ বি সি, অর্থাৎ আমাদেরকে এই বিন্দুগুলো নেওয়ার সময় অবশ্যই সিরিয়ালি নিতে হবে। তাহলে এটা হচ্ছে ডি বিন্দু, আমরা ডি বিন্দু বের করবো। এখন নরমালি একটা জিনিস চিন্তা করো, আমরা যেহেতু ডি বিন্দু বের করবো, তাইলে কাজ কি, কাজ হচ্ছে এই যে এই দুইটার যোগফল। অতএব ডি বিন্দুকে আমি ধরলাম এক্স কমা ওয়াই, তাহলে বলতে পারবো এক্স ইকুয়াল এই দুইটার যোগ, অর্থাৎ 1 যোগ 5 মাইনাস দূরেরটা অর্থাৎ 2, তার মানে এখান থেকে আসছে 4। আর ওয়াই ইকুয়াল হবে 3 যোগ 1 মাইনাস 0 অর্থাৎ 4।
তাহলে অতএব আমি বলতে পারবো ডি বিন্দুটা কত, ডি বিন্দুটা হচ্ছে 4,4। তাহলে তো 4,4 কয় নাম্বার অপশনে আছে, 4,4 আছে কয় নাম্বার অপশনে, 4,4 আছে বি নাম্বার অপশনে, অতএব বি হচ্ছে অ্যান্সার। এখানে দেখো এই যে দুইবার আসছে প্রশ্ন, বুঝছো? তাহলে আশা করি আমরা বের করতে পারবো। তো চলো পরেরটা দেখি। পরেরটা বলছে একটা রম্বসের শীর্ষবিন্দু, খুবই ভালো কথা। রম্বসের শীর্ষবিন্দু আমি তোমাকে চিত্র না আঁকাই ইজিলি করতে শিখাই দিচ্ছি। দেখো কোথায় আসছে, ঢাকা ইউনিভার্সিটি 17-18, খুলনা ইউনিভার্সিটি 14-15, 13-14, মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এর আগেরটা আমরা কি করলাম, চিত্র আঁকাইছি। এবার আমি চিত্র না আঁকাই তোমাকে করতে শিখাবো। ধরো আমরা চিত্র পারি না, আমরা যে কাজটা করব, দেখো পি কিউ আর বের করতে বলছে। আচ্ছা এখানে কিন্তু এসটা দেওয়া আছে ভাইয়া, এটাই হচ্ছে টেকনিক, বুঝছো? এই যে প্রশ্নটা কিন্তু অনেকে এই জায়গাতে মায়ের কাছে খাই যাবে। এটার ক্ষেত্রে আমি চিত্রটা আঁকাই দিই, তাইলে তোমরা ইজিলি বুঝতে পারবা। দেখো যেহেতু বলছে রম্বস, তাইলে এই তো রম্বস। আচ্ছা এখন চিন্তা করো, পি দেওয়া আছে সেটা হচ্ছে 2,5, কিউ দেওয়া আছে সেটা কি, সেটা হচ্ছে 5,9। আমাকে বলছে আর এস, অর্থাৎ আরটা বের করতে, এস এর মান দেওয়া আছে 6,8। অনেকে কি করতো জানো, এই তিনটা বিন্দুকে সিরিয়ালি সাজিয়ে দিত, দেন এখানে বের করতো, তখন কিন্তু ভুল হয়ে যেত। যেহেতু এখানে বলছে দেখো আর বিন্দুর স্থানাঙ্ক, তার মানে আমাকে বুঝতে হবে পি কিউ, এইখানে আরটা হচ্ছে আমরা বের করব দেন এস। তাইলে বলো আর বিন্দুর স্থানাঙ্ক বের করতেছি, তাইলে আমি বলতে পারবো আর অফ কি হবে, এই যে এই দুইটা দেখো, এই দুইটার যোগফল অর্থাৎ 6+5 বিয়োগ কি এটা কমা, এখানে দেখো 9+8 মাইনাস কত 5। তার মানে আমি বলতে পারবো অতএব আর অফ 6, 5, 11 থেকে 2 বাদ দিলে 9, 9 আর 8 17, 17 থেকে 5 বাদ দিলে 5, তাহলে 9,12। দেখো তো 9,12 কয় নম্বর অপশন আছে, 9,12 আছে কয় নম্বর অপশনে, 9,12 কয় নম্বর অপশনে আছে, এই যে ডি নম্বর অপশন, তাই ডি হবে অ্যান্সার। তো শর্টকাটটা কি, বা আমি বললাম চিত্র ছাড়া করানো যাবে সেটা কি, আমি পরের ম্যাথে দেখতেছি। দেখো আচ্ছা পরের কোনো ম্যাথ নাই। ধরো এই প্রশ্নটা, এই যে প্রথম প্রশ্নে আমি চলে যাই, এখানে আমি আরেকটা পেজ অ্যাড করছি। তো এখানে বলছিল একটা সামান্তরিকের শীর্ষবিন্দু, তাই না? তো আমি ধর নর্মালি একটা সামান্তরিক আঁকাইলাম। আচ্ছা যেহেতু বলছি আকারও ছাড়া বুঝাই দিব, তাহলে আকারও ছাড়াই বুঝাচ্ছি। আগে বিন্দুগুলো আমি লিখে নিই, একটা হচ্ছে 1 3 2 0 5 1, 1 3, আচ্ছা আমি লিখে নিই 1 3 2 0, আর একটা হচ্ছে 5 1। তো আমার কাজ হচ্ছে চতুর্থটা বের করো। ধরো এগুলো সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, এ বি সি ডি। অবশ্যই আমাদের এই যে ইংরেজিতে যে বিন্দুগুলো দেওয়া আছে সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে, কারণ আমরা জানি চতুর্ভুজ যখন গঠিত হয় সিরিয়াল ওয়াইজ বাহুর দৈর্ঘ্য বা এ বি সি এভাবে যায়। তাইলে এইখানে আমাদের যেই কাজ, যেহেতু ডি বের করতে বলছে, আমরা চিত্র না চাইলে কি করব, এই দুইটার যোগ করব, অর্থাৎ প্রথমটা এবং 3 নাম্বারটা যোগ করব, প্রথমটা এবং 3 নাম্বারটা যোগ, অর্থাৎ এখানে বলতে পারবো 1+5 বিয়োগ কত, বিয়োগ হচ্ছে মাঝেরটা অর্থাৎ 2, তার মানে 4। অতএব এখানে এক্স এর মান কত ভাইয়া 4, আর ওয়াই এর মান দেখো 3 যোগ হচ্ছে তৃতীয়টা 1 মাইনাস 0 বা 4। বোঝা গেছে? তাই আমরা কিন্তু চিত্র ছাড়াও ইজিলি হচ্ছে অ্যান্সার করতে পারবো, যখন সেটা নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করবে, অর্থাৎ ইংরেজি বর্ণমালার বিন্দুগুলা সিকোয়েন্স ফলো করতে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো চলো পরের যেটা আছে সেটা দেখি। এবার আমাদের নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে ভর কেন্দ্র। ভর কেন্দ্রটা কি, ভর কেন্দ্রটা হচ্ছে একটা ত্রিভুজের, দেখো এই যে এই বিন্দুটা, অর্থাৎ যেখানে সমস্ত ভর কি থাকে, পুঞ্জীভূত থাকে। দ্যাট মিনস এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। তো আমি ধরলাম জি অফ এক্স কমা ওয়াই। তো ভর কেন্দ্রটা অ্যাকচুয়ালি কিভাবে আসে তোমরা ক্যালকুলেশন করে দেখবা। ভর কেন্দ্রটা মাথায় রাখবা যে একটা ত্রিভুজের মধ্যমা, এই যে এগুলাকে বলে মধ্যমা, তাহলে এডি একটা মধ্যমা, এডি মধ্যমা, ঠিক আছে? তো ভর কেন্দ্র অ্যাকচুয়ালি কি করে জানো, মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এটা হবে 2, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 1। তো আমি এতগুলা না লিখে জাস্ট হচ্ছে একটা দুইটা লিখে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ভর কেন্দ্র কি করে, মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এই জিনিসটা জেনে রাখো। এবং এই যে ভর কেন্দ্রের স্থানাঙ্ক এক্স এর মান হবে তিনটা ভুজের যোগফল বাই 3, অর্থাৎ x1 যোগ x2 যোগ x3/3, আর হচ্ছে y হবে
তিনটা কোটির যোগফল অর্থাৎ y1 যোগ y2 যোগ y3/3 বোঝা গেছে। তাহলে এটাই হচ্ছে আমার বিষয় যে ভুজ হচ্ছে তিনটা ভুজের যোগফল বাই 3 আর হচ্ছে কোটি হচ্ছে তিনটা কোটির যোগফল বাই 3। এটাই হচ্ছে ভরকেন্দ্রের স্থান। তো চলো ম্যাথ করি। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্বয় এপি স্কয়ার কমা 2AP একিউ স্কয়ার কমা 2AQ AR স্কয়ার কমা 2AR এবং তার ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে কোনটা সঠিক। দেখো কতবার আসছে, কোথায় অবস্থিত ভরকেন্দ্র? এক্স অক্ষের উপর। কোন অক্ষের উপর? এক্স অক্ষের উপর। এক্স অক্ষের উপর। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত হইলে ভাইয়া কি কোটির মান 0 না? আমরা তো জানি কোটির মান 0। তার মানে আমি বলতে পারবো অতএব শব্দমতে ভরকেন্দ্রের কোটি ইকুয়াল 0। তাহলে বলতো ভরকেন্দ্রের কোটি মানে কি তিনটা কোটির যোগফল বাই 3। তাহলে আমি বলতে পারবো অতএব 2AP যোগ 2AQ যোগ 2AR ডিভাইডেড বাই 3 ইকুয়াল 0। তো এখানে তাহলে আমরা বলতেছি 2AP যোগ 2AQ যোগ 2AR ইকুয়াল 0, কারণ এই 3 0 সাথে গুণ হয়ে গেল 0। তাহলে আমরা 2A কমন নিয়ে নিলে পাচ্ছি P যোগ Q যোগ R ইকুয়াল 0। যেহেতু 2A ওই পাশে ভাগ হয়ে গেলে আমরা সর্বসাতুল্যে পাচ্ছি P যোগ Q যোগ R ইকুয়াল 0। তো এটাই হচ্ছে অ্যান্সার। দেখো তো কয় নম্বর অপশনে আছে? এই যে 2 নম্বর অপশনে। বোঝা গেছে? এখানে কিন্তু আমাকে প্রশ্ন এরকমও করতে পারতো যে ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থান করে, তখন কিন্তু আবার x এর মান 0 ধরে আমরা কন্ডিশন বের করতাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো পরের এমসিকিউটা। আচ্ছা, পরের এমসিকিউটা করার আগে আমি এখানে x অক্ষটা দিয়েও করি। ধরো x অক্ষে অবস্থান করে। আচ্ছা, x অক্ষ দিয়ে তো করলাম। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম y অক্ষের উপর অবস্থান। y অক্ষের উপর অবস্থিত। তাহলে তুমি কি লিখবা? তুমি তাহলে লিখবা ভুজ x ইকুয়াল 0। তাইলে ওই প্রশ্ন অনুসারে এখানে ভুজগুলো কি কি? এপি স্কয়ার একিউ স্কয়ার এআর স্কয়ার। তার মানে আমি বলতে পারবো তিনটা ভুজের যোগফল অর্থাৎ এপি স্কয়ার যোগ একিউ স্কয়ার যোগ এআর স্কয়ার ডিভাইডেড বাই 3 ইকুয়াল 0। তো এই 3 এর সাথে 0 গুণ হয়ে গেলে 0, এ কমন নিয়ে নিলে আমরা পাবো পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ আর স্কয়ার ইকুয়াল 0। অর্থাৎ আমাকে দুই ভাবেই প্রশ্ন করতে পারে, বলতে পারে যে হচ্ছে ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থান করে কোন কন্ডিশন মেনে চলে, তখন আমরা ইজিলি বের করতে পারবো। আরেকটা এমসিকিউ করি, আমাদের যদিও বোর্ড প্রশ্নে এত নাই। ধরো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, বললো a অফ 1,3 b অফ 3,4 এবং c অফ 9,7 দিয়ে বলছে ভরকেন্দ্র ইকুয়াল হর। ভরকেন্দ্র ইকুয়াল হর। আচ্ছা, ভরকেন্দ্র ইকুয়াল হর। তাহলে আমি কি বলবো? অতএব x ইকুয়াল তিনটা ভুজের যোগফল অর্থাৎ 1 যোগ 3 যোগ 9 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে পাচ্ছি 13/3। ঠিক তেমনি ভাবে y ইকুয়াল 3 যোগ 4 যোগ 7 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে পাচ্ছি 14/3। তাহলে এই যে ভরকেন্দ্রের আমরা ভুজ এবং কোটি পেয়ে গেছি, বুঝছো? তার মানে তিনটা বিন্দু দিয়ে যদি আমাকে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলে আমরা ইজিলি বের করতে পারবো। ইজিলি বের করতে পারবো। এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাকে দিতে পারে, সেটা হচ্ছে আমি একটু বলি। ধরো হলো l ইকুয়াল 7,6 এবং হচ্ছে b ইকুয়াল 3,0। বললো সি হর যখন যখন ভরকেন্দ্র আমি মানগুলো বানাই দিচ্ছি, মান বিভুটে আসতে পারে, সমস্যা নেই। তো আমরা দেখো, আচ্ছা ভরকেন্দ্র কত? ভরকেন্দ্র হচ্ছে 1। আচ্ছা আমি লিখে দিই। তাহলে আমরা কি বুঝলাম? দেখো এইবার এর আগের ব্যাচে আমাদের কি ছিল? তিনটা বিন্দু দিয়ে বলছে ভরকেন্দ্র বের করতে। এইবার আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে ভরকেন্দ্রই দিয়ে দিচ্ছে, 3 নম্বর একটা বিন্দু বের করতে বলছে বা 2 নম্বর একটা বিন্দু আমাদেরকে বের করতে বলে, হোয়াটএভার আমরা পারবো। তাহলে আমরা লিখবো ভরকেন্দ্র অতএব 1 ইকুয়াল তিনটা ভুজের যোগফল অর্থাৎ 7 যোগ 3। এর ভুজটাকে আমি ধরে নিলাম x ডিভাইডেড বাই 3। তাহলে পাচ্ছি 10 যোগ x ইকুয়াল 3। অতএব x ইকুয়াল মাইনাস কত হয়ে 7। x এর মান পেয়ে গেছি। একই ভাবে আমরা কোটির মান পাবো। অতএব 2 ইকুয়াল আমরা পাচ্ছি 6 যোগ 0 যোগ y ডিভাইডেড বাই 3। তার মানে 6 ইকুয়াল 6 যোগ y, অতএব y এর মান পাচ্ছি 0।
তাহলে আমি বলতে পারবো ওকে সি অফ বিন্দুটা কত হবে -7, জি। এটাই হচ্ছে আমার তৃতীয় শীর্ষবিন্দু। তাহলে প্রশ্ন এই অনেক কয়েকভাবে করতে পারে। তিনটা বিন্দু দিয়ে দিলে আমরা ইজিলি ভরকেন্দ্র বের করতে পারি, অথবা দুইটা বিন্দু দিল আর ভরকেন্দ্র দিয়ে দিল, অপর একটা বিন্দু বের করতে বলতে পারে, তাও আমরা করতে পারবো। আশা করি বুঝতে পারছি। তো চলো পরে কি আছে দেখি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি কি লেখা আছে, হাফ অফ, এখানে নির্ণায়ক ভ্যালু অফ x1 y1 1, x2 y2 1, x3 y3 1, বা যেটাকে আমরা এইভাবে লিখতে পারি হাফ অফ, আমরা দেখছিলাম না 9, 10 এবং ইন্টারমিডিয়েটে, x1 y1, x2 y2, x3 y3, লাস্টে গিয়ে কি করতো, এটা আবার রিপিট হইতো, অর্থাৎ x4 y4। তো এটা আমাদের হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রে বা পঞ্চভুজের ক্ষেত্রেও সেম। চতুর্ভুজের ক্ষেত্রে জাস্ট কি হইতো ভাইয়া, সরি এখানে x4 y4 দিয়েছি বলে সরি দুঃখিত, এখানে হবে অ্যাকচুয়ালি x1 y1। চতুর্ভুজের ক্ষেত্রে হয়তো কি জানো, এরপর x4 y4 আবার x1 y1 রিপিট হইতো, অর্থাৎ আমার প্রথমে যেটা আমি লিখবো ওই বিন্দুটা শেষে গিয়ে একবার কি হবে, রিপিট হবে। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। এছাড়াও ত্রিভুজের ক্ষেত্রফলের আরো কিছু ফর্মুলা আছে, যেমন আমরা বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল এটা ইকুয়াল হাফ গুণ ভূমি, মানে ইংরেজিতে লিখতেছি বেস, গুণ উচ্চতা। এই যে এতটুকুকে যদি আমরা বলি ভূমি, তাহলে এই যে এইখান থেকে এই যে ডিস্টেন্স এটা হবে এইচ, তাহলে হাফ গুণ বি গুণ এইচ, এইটাও আমরা বলতে পারবো। ক্লিয়ার, বলতে পারবো। আচ্ছা, আরো কিছু সূত্র আছে, সেই সূত্রগুলা কি আমি লিখে দিই। আরেকটা ফর্মুলা হচ্ছে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস, যেখানে ভাইয়া এসটা অ্যাকচুয়ালি কি, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে ধরো আমি তোমাকে বুঝাই বলি, এটা মুছে দিলাম, এ বিন্দুর বিপরীত বাহুর দৈর্ঘ্যটাকে বলা হয় এ, বি বিন্দুর বিপরীত বাহুর দৈর্ঘ্যকে বলা হয় ছোট হাতের বি, সি বিন্দুর বিপরীত বাহুকে বলা হয় ছোট হাতের সি। এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এইখানে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, মানে এই তিনটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ যোগ বি যোগ সি বাই 2, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বাই হচ্ছে কত ভাইয়া 2, অর্থাৎ এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি আমি যোগ করতাম তখন বলতাম পরিসীমা, যেহেতু অর্ধেক করছি তাই বলতেছে অর্ধ পরিসীমা। আর এখানে এটা কি, এ বিন্দুর ঠিক বিপরীত বাহু, বি হচ্ছে বি বিন্দুর ঠিক বিপরীত বাহু, সি হচ্ছে সি বিন্দুর বিপরীত বাহু। আমরা সবাই এগুলা জানি। আরো কয়েকভাবে ক্ষেত্রফল বের করা যায়, তো আমি সেটা তোমাদেরকে দেখাই দিই। আলোচনা যেহেতু করতেছে আমরা বিস্তারিত আলোচনা করব, অ্যাডমিশন আমাদের কাছে যেন পানি ভাত হয়ে যায়। এটা হচ্ছে x1, y1, এটা হচ্ছে x2, y2, এবং এটা হচ্ছে x3, y3। তো তিনটা বিন্দু দেওয়া আছে, হোয়াটএভার, এটাকে বলতেছি বি বিন্দু, এটাকে বলতেছি সি বিন্দু। তো এইটাকে আসলে এ কোণ বলা হয়, এটাকে বি কোণ, এটাকে সি কোণ, অর্থাৎ যে বিন্দুটা যেখানে আছে সেটা তার কোণ। তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আরো কিছু ফর্মুলা আছে, সেটা হচ্ছে হাফ এ বি, অর্থাৎ আমি এটা লিখতেছি এ, এটা লিখবো বি, এটা সি, অর্থাৎ আমি এই দুইটা নিছি না, নেওয়ার সাথে দেখো এই দুইটা বাহু যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ সন্নিহিত কোণের সাইন, অর্থাৎ সাইন অফ এই দুইটা কি কোণ উৎপন্ন করছে, সি কোণ, তাই সি। অথবা আমরা লিখতে পারবো হাফ অফ, এবার ধরো আমি এই দুইটা নিলাম, তার মানে বি সি, এই দুইটা মিলাই কোন কোণ উৎপন্ন করছে, এ কোণ, তাই লিখবো সাইন এ। অথবা আমি লিখতে পারবো হাফ অফ, দেখো সি এ, এই দুইটা মিলাই কোন কোণ উৎপন্ন করছে, বি, তাই সাইন বি। অর্থাৎ এই তিনটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা, এই তিনটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। ক্লিয়ার? তাহলে দেখো আমরা বেশ কিছু জিনিস শিখলাম। ক্ষেত্রফল এইটা একভাবে বের করা যায়, এ একভাবে, দুই ভাগে, এইটা একটা তিন ভাগে, আর এই যে এটা একটা চার ভাগে। তো এই কয়েকভাবে আমরা করতে পারবো। তো আমাদের নর্মালি সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা, বুঝছো, এটা দিয়ে আমরা ইজিলি করতে পারি। তো চলো আমরা দেখি প্রশ্ন সলভ করি, তাইলে আমাদের বেসিকটা আরেকটু ডেভেলপ হবে। এইখানে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে x1, y1, একটা হচ্ছে x2, y2, আরেকটা হচ্ছে 0, 0 বিন্দু। বলছে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। এটা আসছে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 11 বার। তো দেখো তো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো না, হাফ গুণ, আমি ধরো সে টু সে লিখলাম x1, y1, x2, y2, 0, 0, x1, তারপর হচ্ছে y1,
তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল পাচ্ছি হাফ, এখানে পাবো x1 y2 মাইনাস, আচ্ছা দেন হচ্ছে দেখো ভাইয়া কত পাবো 0, এখান থেকে পাবো 0 বিয়োগ, অর্থাৎ আমরা এই বরাবর হচ্ছে গুণ করব এবং হচ্ছে মাঝখানে যোগ দিব, সেটাই করছি। এবার উল্টা বরাবর গুণ করব এবং বিয়োগ দেব, তাহলে বিয়োগ x2 y1 যোগ 0 যোগ 0। তার মানে আমরা সর্বসাকল্যে এখান থেকে পাচ্ছি হাফ অফ x1 y2 মাইনাস x2 y1। তো দেখি তো এটা কয় নম্বর অপশনে আছে, এটা কয় নম্বর অপশনে আছে, এটা আছে হাফ অফ x1 y2 মাইনাস x2 y1, এই যে বি নম্বর, তাই বি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখো তো আমরা কি বলতে পারি না একটা বিন্দু যখন 0 তখন ক্ষেত্রফল ইকুয়াল হাফ অফ এই বিন্দুর ভুজ গুণ হচ্ছে এর কোটি, অর্থাৎ প্রথম ভুজ ইন্টু দ্বিতীয় কোটি বিয়োগ দ্বিতীয় ভুজ ইন্টু প্রথম কোটি। এই কাজটাই তো করছি, এই কাজটাই করছি। তার মানে একটা বিন্দু যদি আমাদের দেওয়া থাকে 0 0, আমরা ইজিলি কিন্তু এইটা শর্টকাটটা মনে রেখে বের করতে পারো। তো আমি শর্টকাটটা এইভাবে মনে রাখতাম, হাফ গুণ ভুজ কোটি মাইনাস কোটি ভুজ, অর্থাৎ এভাবে বলতাম আমি ভুল করে করোনা ভুল, বুঝছো? ভুল করে করোনা ভুল, দ্যাট মিনস কি এই যে প্রথমটার ভুল দ্বিতীয়টার কোটি, প্রথমটার কোটি দ্বিতীয়টার ভুল, ভুল করে করোনা ভুল, বোঝা যাচ্ছে? এই শর্টকাট ওয়েতে আমরা এখন করবো। এই যে এখানে একটা কিন্তু 0 0 আছে, এই যে 3,3 এবং 3,-5 বিন্দু গুলা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত জানতে চাইছে। আসছে জাহাঙ্গীরনগর 18-19 17-18। তাহলে লিখবো ক্ষেত্রফল হাফ গুণ গুণ করে করোনা ভুল, অর্থাৎ ভুজ গুণ দ্বিতীয়টার কোটি 3 গুণ -5 বিয়োগ এখানে হচ্ছে এই দুইটা, অর্থাৎ প্রথম কোটি দ্বিতীয় ভুজ 3 গুণ 3। তার মানে আমরা পাচ্ছি সর্বসাকল্যে হাফ গুণ এখানে -15 -9, তার মানে এখানে -24 মডুলাস থাকার কারণে +24, অতএব 24/2 বা যেটাকে আমরা বলতে পারি 12, যেটাকে আমরা বলতে পারি 12। 12 কয় নম্বর অপশনে আছে, এই যে সি নম্বর অপশন। 12 কয় নম্বর অপশনে আছে, এই যে সি নম্বর অপশনে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো আমরা পরের এমসিকিউ এ যাই। আচ্ছা সরি, আমাদের পরের এমসিকিউ, পরের এমসিকিউ বলছে যদি -5,1 4,5 এবং 7,-4 একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো কতবার আসছে, আস্তে আস্তে বন্যা বসে গেছে, মানে বন্যা বয়ে গেছে এরকম একটা অবস্থায়। চিন্তা করে এবার তিনটা বিন্দু দেওয়া আছে, এখানে তো 0 0 নাই, 0 0 থাকলে আমরা ইজিলি করতে পারতাম। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাইয়া যে কোনো একটা বিন্দুকে আমরা 0 বানাবো। কি করব? যে কোনো একটা বিন্দুকে 0 বানাবো। তা আমি টার্গেট নিচ্ছি এই বিন্দুটাকে 0 বানাবো। তো এই যে -5,1 এই বিন্দুটাকে যদি 0 বানাইতে চাই, তার মানে ভুজের সাথে কি ভাইয়া 5 যোগ করা লাগবে না, এবং কোটি থেকে কি 1 নিয়োগ করা লাগবে না? তো আমরা সেই কাজটাই করব, বুঝছো? অলরেডি করছি। তো এইখানেও আমাদের তাহলে সেম কাজ করতে হবে, অর্থাৎ বাকি দুইটা ক্ষেত্রে আমাদের সেম কাজই করা লাগবে। আমরা বলতে পারবো 4 যোগ 5 এবং হচ্ছে 5 মাইনাস কত ভাইয়া 1। আরেকটা বিন্দু হচ্ছে 7 যোগ 5 -4 -1। তাইলে এই বিন্দুটা এক্স্যাক্টলি কত হইলো 0,0 বিন্দু, এই বিন্দুটা এক্স্যাক্টলি আসতেছে 9,4 বিন্দু, এবং এই বিন্দুটা এক্স্যাক্টলি আসতেছে 7-5 -5 বিন্দু। এবার তো ক্ষেত্রফল খুবই ইজি, হাফ গুণ ভুল করে করোনা ভুল, অর্থাৎ 9 গুণ -5 -45 বিয়োগ 4 গুণ 12, 4 12 কত ভাইয়া? 4 12 হচ্ছে 48। তাইলে আমরা এখান থেকে পাচ্ছি -93 এর মডুলাস বাই 2, বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে 93, মানে ভাইয়া 46.5 বা 46 হাফ। এই যে যেহেতু এখানে মডুলাস আছে তাই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 46 হাফ। এটাই হচ্ছে অ্যান্সার। কয় নম্বর অপশনে আছে ভাইয়া? এই যে বি নম্বর অপশনে আছে, বুঝছো? তার মানে আমাদের যদি না দেওয়া থাকে আমরা জাস্ট একটা বিন্দুকে 0 বানিয়ে ফেলবো, দেন আমরা এই শর্টকাট ইউজ করে টুস্কি মেরে উড়াই দিবে এটাকে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। খুবই ইজিলি আমরা বের করতে পারবো। তো চলো পরেরটা বলছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু গুলা a of x, y, b of 1, 3, c of 3, 1
এবং এটা যদি ক্ষেত্রফল মানে এটা হয় তাহলে ক্ষেত্রফল কত। এটা আসছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো তোমার এত কিছুর দিকে তাকানোর দরকার নাই, তোমার যেহেতু 3টা বিন্দু আছে, 3 বিন্দু জানলে আমরা ক্ষেত্রফল জানি, আমরা সেই অনুযায়ী করবো ভাইয়া, ঠিক আছে। এটা কি করতেছে আপাতত আমার দেখার বিষয় না। তো আমরা চাচ্ছি এটাকে 0 বানাবো, তাইলে লিখতে হবে না আমাদের, তাহলে আমাদের কি লিখতে হবে না 3 - 3 আর 1 - 1 অবশ্যই লিখতে হবে। তাইলে এখান থেকে আমরা পাবো কি 1 - 3 আর 3 - 1, অর্থাৎ আমি এখানে 3 বিয়োগ করতেছি ভুজ থেকে, কোটি থেকে 1, তাহলে x - 3, y - b হবে ভাইয়া 1 হবে। এবার বলো তো এইটা এক্স্যাক্টলি কত। আমার বিন্দু 3টা আসতেছে x - 3, y - 1, আর একটা -2, আর একটা হচ্ছে 0, 0। তাহলে অতএব আমি বলতে পারবো ক্ষেত্রফল হাফ অফ এইটা গুণ ওইটা, অর্থাৎ 2x - 6 বিয়োগ মাইনাস প্লাস 2y, এইখানে আমরা পাবো কি ভাইয়া -2। তাহলে আমরা পাচ্ছি হাফ অফ 2x যোগ 2y -8। তাইলে এবার চিন্তা করো তো, আমরা কি এইখান থেকে এটা লিখতে পারবো না হাফ অফ 2 কমন নিয়ে নিলে x y -8 লিখতে পারবো। এখন অনেকে চিন্তা করতেছে হায় হায় কি একটা অবস্থা, x y এর মাধ্যমে আসলো কিন্তু অপশনে তো আছে ভাইয়া মান। দেখো তো তোমরা তো চালাক মানুষ, এখানে x y ইকুয়াল কিছু দেওয়া আছে কিনা, অবশ্যই দেওয়া আছে। কত, এই যে 12। তার মানে আমি বলতে পারবো অতএব ক্ষেত্রফল হাফ গুণ 2 গুণ x y মানে 2 গুণ 12 মাইনাস কত ভাইয়া 8। তার মানে 12 যোগ 24 বিয়োগ 8 মানে কত ভাইয়া হাফ গুণ 16, বা কাটাকাটি করলে আমরা পাই 8। দেখো তো 8 বাই নাম্বার অপশনে আছে, এই যে নাম্বার অপশন। তাহলে এই ম্যাথটা আমরা টুস্কি মেরে উড়াই দিতে পারবো না, অবশ্যই পারবো। কি করলাম, জাস্ট হচ্ছে আমরা এটা কি করতেছে ওর দিকে তাকাবোই না, রাগ করতে হবে। রাগ করে আমরা জাস্ট ইজিলি ক্যালকুলেশন করলাম, 3টা বিন্দু দেওয়ার পর যেভাবে করতাম, লাস্টে এসে দেখতেছি একটা প্রবলেম ফেস করতেছি, এই প্রবলেমের সমাধানের জন্যই এটা দেওয়া আছে, বসাই দিলাম, কাজ শেষ। ইজিলি অ্যান্সার বের করতে পারবো। তো চলো পরে নেক্সট কি বলছে, এবিসি ত্রিভুজের বিন্দু 3টা হচ্ছে এটা, এবং এবিসি এর ক্ষেত্রফল 44, আমাকে একটা অজানা রাশির মান বের করতে হবে। খুবই সহজ, আমরা হচ্ছে আগে যে কোনো একটা কি 0 বানাবো, তো এটা কি 0 বানাই দিলা, তাহলে লিখতে পারবো সি অফ 5 যোগ করতে হবে 0, 8 যোগ করতে হবে 0, তাহলে বি অফ 5 যদি যোগ করি 3 আর 5 এ 8, 9 আর 8 এ ভাইয়া 17, এবং এটা হবে এ অফ 3 আর 5 এ কত ভাইয়া 8, আর এক্স প্লাস কত ভাইয়া হবে হচ্ছে 8। বুঝা গেছে। তাহলে আমরা অতএব ক্ষেত্রফল হাফ অফ গুণ করে করো না ভুল, অর্থাৎ 8 গুণ 17 বিয়োগ এখানে আমরা লিখতে পারবো 8x - 64 ইকুয়াল কত ভাইয়া, ইকুয়াল হচ্ছে 44। এই 2টা ওই পাশে চলে গেল, 44 দুগুণে 28, এখানে আসতেছে 17 গুণ 8, আমরা গুণ করে দেখি 17 গুণ 8, 27 তে 56, 6 হাতের 5, 8 1 8 আর 5 13, 136। তাহলে 136 বিয়োগ 8x - 64 ইকুয়াল হচ্ছে 28। 8x টাকে ওই পাশে পার করে দিই, অতএব 8x ইকুয়াল 136 বিয়োগ 64 বিয়োগ 28। তাহলে আমরা এইখান থেকে পাচ্ছি, দেখো 8 আর 4 কত 12, এখানে হচ্ছে হাতের 1, 9 আর 6 15, অর্থাৎ আমরা লিখতে পারবো এখানে 136 মাইনাস 152। দ্যাট মিন্স কত আসতেছে ভাই, এখানে 136 মাইনাস 152, এখান থেকে দেখো আসতেছে হচ্ছে -16। তাহলে 8x এর মান পাচ্ছে -16, অতএব x ইকুয়াল কত -2। বুঝছো, প্রশ্নগুলো কিন্তু বড় না, বুঝছো, খুবই সহজ। হয়তো আমাদের একটু প্রথম প্রথম মনে হইতে পারে যে এগুলো আমরা 40 সেকেন্ডের মধ্যে কিভাবে করবো আর কি, কিন্তু বিশ্বাস করো ভাইয়া, তোমরা যদি প্র্যাকটিস করতে পারো এবং এই লেকচার গুলো করার পরে যদি তুমি বাসায় নিজেকে সময় দাও, অবশ্যই এগুলো 40 সেকেন্ড না, আরো কম সময়ের মধ্যেই পারবে। কোথায় আসছে, জাহাঙ্গীরনগর 11 ওয়ার্ল্ড। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। পরের এমসিকিউ বলছে এবিসি 3টা বিন্দু গুলা স্থানাঙ্ক যথাক্রমে এগুলা, এবিসি এর ক্ষেত্রফল কত। তো অনেকগুলা করাই দিলাম একই টাইপের, এতগুলা ম্যাথ করানো আসলে ঠিক না।
তারপরে তোমাদের যত বেসিক ডেভেলপ বা হুবহু কমন পাও এইখান থেকে, এবং হচ্ছে কোন রকম সমস্যা না থাকে, যার কারণে ক্লাসে একটু ইফোর্ট দিয়ে হইলেও সব করাই দিচ্ছি। তো এটা তোমাদের বাসার কাজ দিয়ে দিলাম, এই ইন্টারভিউ খুবই সহজ, তোমরা যে কোনো প্রসেসে করতে পারো। চলো আমাদের পরের যে ম্যাথ, অর্থাৎ পরের ম্যাথে বলছে 1,2, 4,4 এবং 2,8 যথাক্রমে ত্রিভুজ এবিসি এর বাহুগুলার মধ্যবিন্দু। এই তো এইবার খাইছে তোমাদের মাথা নষ্ট। এবার বাহুগুলার যে শীর্ষবিন্দু সেগুলো বলে নাই দিয়া, বলছে বাহুগুলার মধ্যবিন্দু শেষ। হায় হায় হায়, আমি কিভাবে পারবো না? আচ্ছা তুমি পারবা, দেখো তোমাকে এক্স্যাক্টলি যে জিনিসটা বলছে, ধরো এটা হচ্ছে কে, এটা বি, এটা সি, বাহুগুলার মধ্যবিন্দু, তার মানে এইখানে বলছে যথাক্রমে বাহুগুলার মধ্যবিন্দু, তাহলে একটা হচ্ছে 1, 2 লিখলাম, একটা বলছে কত 4,4, এবং একটা বলছে হচ্ছে 2,8। তার মানে এগুলা দিয়ে দিছে, দিয়ে বলছে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তো তুমি তো চালাক মানুষ তাই না, তুমি ইজিলি বের করতে পারবা। দেখো আমাকে এই যে এই তিনটা বিন্দু দিয়ে দিছে, তার মানে আমি কি বলতে পারবো না এই তিনটা বিন্দু দ্বারা যে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হচ্ছে এই যে এরিয়া, অবশ্যই এই এরিয়া। এবার তোমরা কি একটা কমন সেন্স দিয়ে বুঝতে পারতেছো যে এই এরিয়াটার 4 গুণ হচ্ছে এই পুরো বড় ত্রিভুজ, অর্থাৎ আমাকে যদি বাহুগুলার মধ্যবিন্দু দেয়, আমরা সেই মধ্যবিন্দু গুলা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, বড়টা সমান সমান হবে ওইটা 4 গুণ। মানে আমি বলতে পারবো হতে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ইকুয়াল 4 গুণ এই যে এগুলাকে যদি আমরা নামকরণ করি ডি ই এফ, অর্থাৎ ডি ই এফ। তাহলে আমাদের ছোটটার মাধ্যমে ক্ষেত্রফল বের করলে এটারটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখলাম 4 গুণ ডিইএফ, অর্থাৎ ডিইএফ করি, তাহলে এটাকে আমরা 0 বানাচ্ছি, ধরো ডি বিন্দুটাকে 0 বানাচ্ছি, তাহলে 1 বিয়োগ করতে হবে, 2 বিয়োগ করতে হবে, 0 হয়ে গেল। ই থেকে 1 বিয়োগ করো 3, 2 বিয়োগ করলে 2। তারপর এইখানে হচ্ছে এফ টাও 1 বিয়োগ করলে হবে 1, 2 বিয়োগ করলে হবে 6। তাহলে ক্ষেত্রফল হাফ গুণ, দেখো এইটা গুণ ওইটা 3, 6, 18 বিয়োগ হচ্ছে 2, 1 2। তার মানে আমরা পাচ্ছি 4 গুণ হাফ গুণ 16, কাটাকাটি করলে দেখ এখানে পাচ্ছি 8, 4 আসতে কত 32। অতএব আমরা বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইলাম ভাইয়া, বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইলাম 32 বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল বর্গ একক লেখা লাগবে, আর দৈর্ঘ্যের সময় একক। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো ঢাকা ইউনিভার্সিটি রিটেনেও কিন্তু এই ধরনের প্রশ্ন দিতে পারে, যদিও এমসিকিউ তে আসার চান্সই বেশি। আমাকে যদি বলতো বাহুগুলার মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের আবার বাহুগুলার মধ্যবিন্দু, অর্থাৎ সে যদিও বলবে না, বললো এই যে এগুলা দ্বারা, তখন আমাদের কি করতে হইতো জানো, এটা দ্বারা যদি আমি বড়টারটা বের করতাম 16 দিয়ে গুণ করতে হইতো। বোঝা গেছে? অর্থাৎ প্রত্যেকবার কি হচ্ছে 4 ভাগ করে হয়ে যাচ্ছে আর কি, বা 4 গুণ করে হয়ে যাচ্ছে। আর যদি অনেক সময় কি করতে পারে আমাদের, এইবার আমাদের কি করতে পারে, এইবার আমাদের আরেকটা প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে ধরো এই হলো ত্রিভুজ, এইটা হচ্ছে দিয়ে দিছে ধরো x1, y1, এটা হচ্ছে x2, y2, আর এটা হচ্ছে x3, y3, দিয়ে তোমাকে বললো এই বিন্দুগুলা দ্বারা গঠিত যে ত্রিভুজ তার ক্ষেত্রফল বের করতে, অর্থাৎ এই যেটা বের করতে। তখন তুমি কিভাবে করবা, তুমি লিখবা ডিইএফ, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ ইকুয়াল 1/4 গুণ ত্রিভুজ ক্ষেত্র এবিসি। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে বড়টা হবে 4 গুণ, ছোটটা হবে 1/4 গুণ বড়টা। বুঝা গেছে? এই বেসিকটুকু ক্লিয়ার থাকলে আমরা অনেক কিছু করতে পারবো। তো চলো আমাদের পরে কি আছে। আচ্ছা এরপরে আসো সঞ্চার পথ, নতুন একটা টাইপ সঞ্চার পথ। সঞ্চার পথ বা ইংরেজিতে আমরা যেটাকে লোকাস বলবো, এইটাই লোকাস বা সঞ্চার পথটা আসলে লোকাস বা সঞ্চার পথের ম্যাথ আমাদের খুব কম আসে। এই ক্ষেত্রে এই টাইপের ক্ষেত্রে আমরা একটা চলমান বিন্দু ধরতে হয়, সেই বিন্দুটাকে আমরা বললাম পি অফ এক্স কমা ওয়াই। যদি না দেওয়া থাকে আমরা ধরে নিব, দেন শর্ত প্রয়োগ করে আমরা ক্যালকুলেশন করব। এখানে শর্ত দুইটা দেওয়া আছে, প্রথম শর্তে একটা চলমান বিন্দু পি অফ এক্স কমা ওয়াই ধরবো, দেন ক্যালকুলেশন করব। ম্যাথ করি ভাইয়া, তাইলে তোমরা বুঝতে পারবে আসলে জিনিসটা কি। যেমন দেখো বলছে কোন সেটের একটি বিন্দু এমন যে মূল বিন্দু থেকে বিন্দুটার দূরত্ব। তো আমি ধরলাম যেহেতু বিন্দুটা দেওয়া নাই, আমি ধরে নিছি বিন্দুটা হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই, যেটাকে আমরা চলমান বিন্দু বলতে পারবো।
তো বলছে বিন্দুটা থেকে মূল বিন্দুর দূরত্ব, তাইলে আমি বলতে পারবো না যে পি ও এটা সমান সমান এক্স মাইনাস জিরোর উপর স্কয়ার মানে কি এক্স স্কয়ার, ওয়াই মাইনাস জিরোর উপর স্কয়ার মানে ওয়াই স্কয়ার, এর রূপ। ঠিক আছে, বলছে ওয়াই অক্ষরেখা থেকে তার দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ ওয়াই অক্ষরেখা হতে কি বিন্দুর দূরত্ব কত বলতো? ওয়াই অক্ষ হতে কি বিন্দুর দূরত্ব, কি এর দূরত্ব আমি কি বলতে পারবো না 2 গুণ মডুলাস এক্স, 2 গুণ মডুলাস এক্স, কারণ আমরা জানি ওয়াই অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব কি ভাইয়া, দূরত্ব হচ্ছে মডুলাস এক্স, তাহলে আমি বলতে পারবো মডুলাস এক্স। যেহেতু আমাকে শক্ত মতে বলছে ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ, তার মানে এটা সমান সমান অর্থাৎ রুট ওভার এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ইকুয়াল 2 গুণ মডুলাস এক্স। তোমরা তাহলে কি করবে, এবার স্কয়ার করে দাও, তাহলে এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ইকুয়াল 4x স্কয়ার। অতএব এক্স স্কয়ারটা ওই পাশে চলে গেলে 3x স্কয়ার ইকুয়াল ওয়াই স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি ওয়াই স্কয়ার ইকুয়াল 3x স্কয়ার। কয় নাম্বার অপশনে আছে ওয়াই স্কয়ার ইকুয়াল 3x স্কয়ার, এটা আছে হচ্ছে ভাইয়া ওয়াই স্কয়ার ইকুয়াল 3x স্কয়ার, এই নাম্বার অপশনে আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নয়ডা। অর্থাৎ আমি কি করলাম ভাইয়া, একটা চলমান বিন্দু ধরলাম, এরপরে জাস্ট হচ্ছে শক্ত আঁকলে তোলাম, এইটাই হচ্ছে সঞ্চার পথে ম্যাপ করার নিয়ম। তো চলো এর পরের প্রশ্নটা কি আছে আমরা দেখি। এটা আসছে জাহাঙ্গীরনগর 10-11 সেশনে, আমাকে বলছে এক্স কমা ওয়াই বিন্দুটা, এই বিন্দু এবং একক রেখা হতে সমুদ্রবর্তী বিন্দুটার সঞ্চার পথটা আসলে কি, পরাবৃত্ত নাকি বৃত্ত নাকি উপবৃত্ত নাকি নানবৃত্ত? আচ্ছা, এটার মিনিং হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান। তো আমরা এই দুইটা বিন্দুর দূরত্ব আগে বের করি। দূরত্ব হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কয়ার যোগ ওয়াই মাইনাস জি স্কয়ার মানে ওয়াই স্কয়ারের রূপ, এবং এই বিন্দু হতে এই রেখার দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্বের কথা বলতেছে। তো আমরা জানি কি করতে হয়, বিন্দুটা জাস্ট বসাই দিতে হয়, অর্থাৎ এক্স প্লাস এ ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কয়ার যোগ ওয়াই এর সহগের স্কয়ার। ওয়াই যেহেতু সহগ নাই তার মানে 0 এর উপর স্কয়ার বা 1 ই লিখতে পারি। অতএব এই রূপটাকে তোলার জন্য আমরা লিখতে পারবো এক্স স্কয়ার মাইনাস 2x যোগ a স্কয়ার যোগ y স্কয়ার, অর্থাৎ রূপটাকে তুলে দিলাম মানে আমি স্কয়ার করলাম, তাহলে এখানেও স্কয়ার হয়ে যাবে, স্কয়ার হলে হবে এক্স স্কয়ার যোগ 2ax যোগ a স্কয়ার। নিচে তো 1 এর কোনো দাম আছে না, তাহলে এক্স স্কয়ার কাটাকাটি, a স্কয়ার আচ্ছা এখানে হবে a স্কয়ার কাটাকাটি, তাহলে এখানে পাচ্ছি y স্কয়ার, এই মাইনাস 2ax টা ওই পাশে চলে গেল, অর্থাৎ 2ax যোগ 2ax, তার মানে এটা হচ্ছে আসতেছে y স্কয়ার ইকুয়াল 4ax। y স্কয়ার ইকুয়াল 4ax, এটা কেমন আকৃতি ভাইয়া, এটা হচ্ছে পরাবৃত্তাকার। আমরা হচ্ছে কি আকৃতি মনে রাখি, তাহলে আমাদের কাজে দিবে, যদিও কনিক্সে গিয়ে শিখবো। y স্কয়ার ইকুয়াল 4ax অথবা x স্কয়ার ইকুয়াল 4ay অথবা y মাইনাস y1 স্কয়ার ইকুয়াল 4a ইন্টু x মাইনাস x1 অথবা x মাইনাস x1 স্কয়ার যোগ 4a ইন্টু y মাইনাস y1। এই টাইপের আকৃতি গুলা যদি কোথাও দেখতে পাও তখন সেটা হবে পরাবৃত্ত বা প্যারাবোলা। কি বলবো ভাইয়া, পরাবৃত্ত বা প্যারাবোলা। আচ্ছা, যদি এরকম না হয়, এবার ধরো এরকম হলো এক্স স্কয়ার যোগ হচ্ছে ওয়াই স্কয়ার, আচ্ছা বৃত্তের আকৃতি তো আমরা জানি সবাই, তারপরে একটা লিখে দিই যোগ 2gx যোগ 2fy যোগ c ইকুয়াল 0, সেটা এক্স্যাক্টলি কি নির্দেশ করে, বৃত্ত নির্দেশ করে। আমরা বুঝতে পারবো বৃত্ত কখন, বৃত্ত হচ্ছে যখনই এক্স এর উপর স্কয়ার ওয়াই এর উপর স্কয়ার এবং এই দুইটা সহগ হবে সমান। তারপর আরো দুইটা আছে, একটা হচ্ছে এক্স স্কয়ার বাই এ স্কয়ার যোগ ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1, বা আমরা এটাকে এভাবে বলতে পারি এক্স মাইনাস x1 এভাবে যোগ ওয়াই মাইনাস y1 তার উপর স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার ইকুয়াল 1। এই দুইটা ক্ষেত্রে এটাকে বলা হয় এলিপস বা উপবৃত্ত বা এলিপস। আর এই যে এখানে যদি হচ্ছে মাইনাস হয়ে যাইতো তখন সেটাকে আমরা বলতাম অধিবৃত্ত বা হাইপারবোলা। বোঝা গেছে? তার মানে সেম জিনিস, এখানে জাস্ট হচ্ছে মাইনাস হলে হয়তো অধিবৃত্ত বা হাইপারবোলা। অর্থাৎ আমি একটু লিখে দিই এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1 অথবা এক্স মাইনাস x1
তার উপর স্কয়ার বাই এ স্কয়ার যোগ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি স্কয়ার ইকুয়াল ওয়ান। এই দুইটা কি ভাইয়া? এক্স্যাক্টলি এই দুইটা হচ্ছে হাইপারবৃত্ত বলতেছে, দেখছো? হাইপারবোলা বা অধিবৃত্ত, হাইপারবোলা বা অধিবৃত্ত। ক্লিয়ার? কি তাহলে এই দুইটা হচ্ছে অধিবৃত্ত। বেসিক ক্লিয়ার? আশা করি বেসিক ক্লিয়ার। আমরা কনিক্সে গিয়ে এগুলা মানে ভরপুর দেখবো আর কি, এত পরিমাণ জিনিসপত্র দেখবো, মানে তোমরা হচ্ছে কি বলবো আর কি, বলার ভাষা নাই। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আপাতত এইটুকু বেসিক ক্লিয়ার রাখো যে এই জিনিসগুলো এগুলা নির্দেশ করে, যেন আমরা এমসিকিউ তে আসলে এই অধ্যায়ের এমসিকিউ গুলা এইভাবে অ্যান্সার করতে পারি। কনিক্সে গিয়ে তো এগুলো দেখবোই, বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। তো চলো এরপরে কি আছে দেখি। এরপরে আছে পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণটা এক্স্যাক্টলি কি? দেখো বলছে প্রদত্ত বিন্দুতে যে রাশিটা পরিবর্তনশীল হবে তাকে সরিয়ে ফেলতে পারলেই সঞ্চার পথের সমীকরণ সহ। পরামিতিক সমীকরণ মানে হচ্ছে একটা পরিবর্তনশীল বিন্দু থাকবে, তাকে সরাই দিতে হবে, বা পরিবর্তনশীল চলক থাকবে, তাকে সরাই দিব, তাইলেই পরামিতিক সমীকরণ পেয়ে যাব। তো চলো এই রিলেটেড আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করি। ম্যাথ প্রবলেম সলভ করলে আমরা এই জিনিসটা নিয়ে বিস্তারিত বুঝতে পারবো, বা জিনিসটা এক্স্যাক্টলি কি, কেমন ধরনের প্রশ্ন আসে, এই ধরনের সবগুলা কনফিউশন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো প্রথম প্রশ্ন কি আছে এই টাইপের। এই যে প্রথম প্রশ্ন বলছে টি পরিবর্তনশীল হলে 2t + 1 5t - 3 বিন্দুটি দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ। এই যে একটা বিন্দু দেওয়া আছে এবং একটা জিনিস পরিবর্তনশীল বলা আছে, দিয়ে বলছে সঞ্চার পথের সমীকরণ বের করতে। এই যে এই টাইপের প্রশ্ন হবে, বুঝছো? তো চলো এই প্রশ্নটা কিভাবে সলভ করে আমরা দেখি। তো আমাদের এখানে ফার্স্টে যে কাজটা করতে হবে, দেখো এই যে জিনিসটা দেওয়া আছে এখানে যেহেতু টি পরিবর্তনশীল, আমরা কি করব, এই টি কে অন্য একটা চলক দ্বারা রিপ্লেস করার চেষ্টা করব। আমি তোমাকে কি বোঝাচ্ছি তুমি একটু ভালোভাবে খেয়াল করো। ধরবো এটা ইকুয়াল এক্স, এটা ইকুয়াল ওয়াই। তাইলে আমি কি বলতে পারবো না অতএব এক্স ইকুয়াল 2t + 1? অবশ্যই বলতে পারবো। তাইলে বলো তো এইখান থেকে আমি কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 2t, বা আমরা যদি টি এর মান বের করি লিখতে পারবো এক্স মাইনাস 1/2। আচ্ছা, এখন আমরা কি এই জায়গায় ওয়াই ইকুয়াল কি বলতে পারি, 5t - 3। দেখো তো এই যে টি এর মান যে এক্স মাইনাস 1/2, এটা যদি এখানে বসাই দিই, এটা যদি এখানে বসাই দিই, এখানে যদি বসাই দিই, তাইলে কি হবে তোমরা একটু চিন্তা করো তো। এইবার যে সমীকরণটা তুমি পাইছো এখানে কি কি জাতীয় কিছু আছে? নাই। অর্থাৎ একটা বিন্দুকে আমরা এক্স ধরবো, একটা বিন্দুকে ওয়াই ধরবো, দেন হচ্ছে আমাদের টার্গেট থাকবে যে কোনো মূল্যে যে কোনো স্বার্থে আমরা টি কে রিমুভ করব, অর্থাৎ যেটা পরিবর্তনশীল সেটাকে রিমুভ করব। ক্যালকুলেশন করে আমরা এখানে দেখো তাহলে কি পাচ্ছি, ক্যালকুলেশন করলে আসতেছে 5x - 5 / 2 - 3। আমরা যদি লসাগু করি, লসাগু হবে 2, 5x - 5 - 6, এখানে আসতেছে y। অতএব আমরা লিখতে পারবো 2y - 5x, আচ্ছা ইকুয়ালি 5x, এখানে দেখো -11। তাহলে আমরা কি সবগুলোকে এক পাশে নিলে বলতে পারবো না? অতএব অ্যান্সার হচ্ছে 5x - 2y, এই যে -11 ইকুয়াল 0। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত সরলরেখা সেই সরলরেখার সমীকরণ, যে কাঙ্ক্ষিত সরলরেখা সেই সরলরেখার সমীকরণ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে আমরা কি করলাম ভাইয়া, দেখো এখানে জাস্ট কি করলাম, এক্স ওয়াই ধরলাম, ধরে টি কে রিমুভ করলাম, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করি তাইলে ক্লিয়ার হবা। দেখো এখানে পরে যে ম্যাথটা দেওয়া আছে বলছে এক্স ইকুয়াল 3 সেক থিটা, ওয়াই ইকুয়াল 2 ট্যান থিটা, এটা একটা ম্যাথ। তারপরে ম্যাথটা বলছে x ইকুয়াল 3 cos থিটা যোগ 1, y ইকুয়াল 2 + 3 sin থিটা। এরপর একটা x ইকুয়াল 2 cos থিটা যোগ 1, y ইকুয়াল sin থিটা যোগ 2। এই কয়টা সমীকরণ কি নির্দেশ করে? তো আমি ফার্স্টে একটা একটা করে করি। আমাদের প্রথম যে সমীকরণ সেটা হচ্ছে x ইকুয়াল 3 sec থিটা আর y ইকুয়াল 2 tan থিটা। তো আমাদের এখানে ভাইয়া উদ্দেশ্য কি থাকবে বলতো? উদ্দেশ্য থাকবে যে কোনো মূল্যে আমরা কি করব, এখানে থেটাকে রিমুভ করব, কারণ এখানে থেটা হচ্ছে পরিবর্তনশীল। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে লিখতে পারি না, অতএব sec থিটা ইকুয়াল x/3 লিখতে পারি। এখানে লিখতে পারি না tan থিটা ইকুয়াল y/2,
অবশ্যই বলতে পারি। তাইলে এবার বলতো এটাকে দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। 1 এবং 2 এর মধ্যে কি ধরনের সম্পর্ক স্থাপন করলে আমরা হচ্ছে একটা শুধুমাত্র সহগ মান পাবো? তোমরা আমার কথাটা বুঝো নাই। মানে আমি বলতে চাচ্ছি যে সেক এবং ট্যান এর মধ্যে কি সম্পর্ক আছে, আমরা কি এই সম্পর্কটা লিখতে পারি না ভাইয়া? আমরা কি এই সম্পর্কটা লিখতে পারি না যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1? অবশ্যই লিখতে পারি। তাইলে বলতো এখান থেকে সেক থিটা আমরা পাইছি x/3 আর ওইটা পাইছি y/2, তাইলে লিখতে পারবো না x/3 এর উপর স্কয়ার মাইনাস y/2 এর উপর স্কয়ার ইকুয়াল 1? অবশ্যই বলতে পারবো। তাইলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স স্কয়ার বাই 3 স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই 2 স্কয়ার ইকুয়াল 1। দ্যাট মিন্স যেটা একটা কি নির্দেশ করে ভাইয়া, আমি ক্লাসের শুরুর দিকে বললাম, এটা একটা নির্দেশ করে হাইপারবোলা বা হচ্ছে অধিবৃত্ত। হাইপারবোলা বা অধিবৃত্ত, ক্লিয়ার? তাইলে আমাদের বলছিল সমীকরণটা কি নির্দেশ করে, তাহলে হাইপারবোলা বা অধিবৃত্ত। ঠিক তেমনি ভাবে আমাদের পরের দুইটা সমীকরণ আছে, দুইটার মধ্যে আমি একটা করাই দিচ্ছি, 2 নাম্বারটা তোমরা বাছাই করবা। এই জানবো আমি 3 নাম্বারটা করাই দিচ্ছি। 3 নাম্বার যে প্রশ্ন দেখো বলছে x ইকুয়াল 2 cos θ প্লাস 1 y ইকুয়াল sin θ প্লাস 2। আচ্ছা আমি এটা আগে লিখে নিয়ে এখানে প্রশ্ন কি ছিল, x ইকুয়াল 2 cos θ প্লাস 1 আর y ইকুয়াল sin θ প্লাস 2। দ্যাট মিন্স আমরা বলতে পারবো sin θ প্লাস। আমরা সাইন আর কজের মধ্যে সম্পর্ক স্থাপন করব, কারণ আমরা সাইন আর কজের মধ্যে সম্পর্ক জানি। তাইলে আমি লিখতে পারবো x মাইনাস 1/2 ইকুয়াল হচ্ছে cos θ, এটাকে 1 নাম্বার ইকুয়েশন। ঠিক তেমনি ভাবে y মাইনাস 2 ইকুয়াল হচ্ছে sin θ, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখো তো আমরা যদি দুইটাকে স্কয়ার করে যোগ করে দিই তাহলে পাবো cos স্কয়ার θ যোগ sin স্কয়ার θ ইকুয়াল, এখানে আমরা পাচ্ছি x মাইনাস 1/2 এর উপর স্কয়ার যোগ y মাইনাস 2 তার উপর স্কয়ার। তাইলে বলতো cos স্কয়ার θ যোগ sin স্কয়ার θ মানে 1। এখানে পাচ্ছি x মাইনাস 1 এর উপর স্কয়ার বাই 2 এর উপর স্কয়ার, আর এখানে y মাইনাস 2 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 1 এর উপর স্কয়ার আমরা যোগ করে লিখতে পারি, কারণ 1 দ্বারা ভাগ করাও যায় না করাও যায়। তার মানে বলতো এই ইকুয়েশনটা এক্স্যাক্টলি কিসের ইকুয়েশন? এই ইকুয়েশনটা এক্স্যাক্টলি কিসের ইকুয়েশন? আচ্ছা আমি একটু কালার চেঞ্জ করি বক্সটার। আচ্ছা আমি কালার চেঞ্জ করি। আচ্ছা বক্স না দিই, বুঝছো? বক্স দিতে গেলে এই লেখার উপর চলে যাবে। তাহলে এটা একটা কিসের সমীকরণ নির্দেশ করে? এটা একটা সমীকরণ নির্দেশ করে উপবৃত্ত বা এলিপসের। উপবৃত্ত বা এলিপসের, কারণ মাঝখানে প্লাস আছে আর মাঝখানে মাইনাস থাকলে কি হইতো ভাইয়া? অধিবৃত্ত বা হাইপারবোলা। ক্লিয়ার? অধিবৃত্ত বা হাইপারবোলা। আশা করি বুঝতে পারছি। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর ব্যাখ্যা ছিল। তো এই টাইপের ম্যাথ আমরা যদি দেয় ইজিলি করতে পারবো। জাস্ট আমাদের যেটা পরিবর্তনশীল আমাদের উদ্দেশ্য থাকবে সেটাকে রিমুভ করা। এই দুইটা ক্ষেত্রে থিটা যেহেতু পরিবর্তনশীল ছিল আমরা থিটাকে রিমুভ করছি, এটাই হচ্ছে আমাদের কাজ। তো চলো আমাদের পরের প্রশ্ন কি আছে দেখি। আচ্ছা পরের প্রশ্নে বলছে দেখো টি এর সকল বাস্তব মানের জন্য একটা বিন্দুর স্থানাঙ্ক এটি স্কয়ার কমা 2at বিন্দুটার সঞ্চার পথের সমীকরণ কি হবে? এটা কোথায় আসছে? আসছে রাজশাহী ইউনিভার্সিটি আউটলাইন। তো তোমরা দেখো তো এই প্রশ্নটা করে এখানে টি পরিবর্তনশীল, তাহলে এটাকে আমি বলছিলাম x ধরতে, এটাকে y ধরতে। তাহলে আমি বলতে পারবো না x ইকুয়াল a t স্কয়ার, এখান থেকে লিখতে পারবো t স্কয়ার ইকুয়াল x বাই, এটাকে 1 নাম্বার দিয়ে। ঠিক তেমনি ভাবে ওইখানে y ইকুয়াল কত ভাইয়া? 2at। তাহলে আমি বলতে পারবো t ইকুয়াল y বাই 2 আছে, এটা কিন্তু 2 নম্বর। এখন দেখো তো টি এর মান হচ্ছে y বাই 2 আইছে, তাহলে এটা যদি t স্কয়ারে বসাই দিই, অর্থাৎ আমি লিখলাম 2 হতে t ইকুয়াল y বাই 2 আইছে একে বসিয়ে, তাহলে বলো এটা যদি এখানে বসাই দিই তাহলে y বাই 2 এর উপর স্কয়ার ইকুয়াল x বাই, এখান থেকে আমরা পাচ্ছি দেখো y স্কয়ার বাই 4a স্কয়ার ইকুয়াল x বাই a। এইখানে একটাই কেটে যাবেন, তাহলে আস্তে আস্তে সর্বসাকুল্যে y স্কয়ার ইকুয়াল 4ax, যেটা অ্যাকচুয়ালি কি ভাইয়া? এটা অ্যাকচুয়ালি একটা পরাবৃত্ত নির্দেশ করে,
আর এইখানে কোন সমীকরণটা হবে, এই যে আমার এমসিকিউ 2 নম্বরটা হচ্ছে ও। অর্থাৎ আমি এখানে ভাই কি করলাম, জাস্ট টি কে রিমুভ করলাম। তোমরা আশা করি ইজিলি বুঝতে পারছো। তো চলো পরের এমসিকিউ। পরের এমসিকিউ বলতে আমরা এখন হচ্ছে নতুন একটা টাইপ দেখবো। টাইপের নাম হচ্ছে সরল রেখার সমীকরণ। অর্থাৎ আমাকে বিভিন্ন রকম ঘটনা দিয়ে দিবে, দিয়ে বলবে সরল রেখার সমীকরণ বের করতে। তো এই সরল রেখার সমীকরণ বের করতে আমাদের বিভিন্ন কেস আছে। প্রথম কেস, ঢাল দিয়ে থাকলে যদি বলে একটা বিন্দুগামী এবং ঢাল আমরা জানি, তখন সমীকরণ বের করতে পারবো। দুই বিন্দুগামী বললে পারবো, মূল বিন্দুগামী বললে পারবো, মূল বিন্দুগামী না কিন্তু কর্তন করে এরকম সরলরেখার সমীকরণ বললে পারবো। তারপরে হচ্ছে অক্ষের খণ্ডিত অংশের সমীকরণ বের করতে বলতে পারে, সেটাও পারবো। লম্বাকৃতি সমীকরণ বের করতে বলে, সেগুলোও পারবো। তো আমরা একে একে সবগুলা দেখতেছি, ঠিক আছে। আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সমীকরণ বের করতে গেলে, সেটা হচ্ছে ঢাল। তো ঢাল কি? ঢাল হচ্ছে কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে, ধরো এই যে থিটা কোণ উৎপন্ন করছে, তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ওই সরলরেখার ঢাল বলে। অর্থাৎ এই যে ট্যান থিটা, তাহলে ঢালকে নরমালি এম দ্বারা প্রকাশ করা হয়, এম ইকুয়াল ট্যান থিটা। যেখানে থিটাটা কি ভাইয়া? থিটাটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করে। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এইবার দেখো, তাহলে আমরা এখান থেকে বললাম ট্যান থিটা, ঠিক আছে। তাহলে আমরা ঢাল জিনিসটা বুঝছি, ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এইবার ধরো আমি তোমাকে একটা সরলরেখা দিলাম, সাপোজ সেটা সে সরলরেখাটা হচ্ছে এই যে এইটা। তাহলে বলো তো আমি এইটার ক্ষেত্রে ঢাল কি এই যে থিটা নিব নাকি এই যে আলফাটা নিব? ঢাল কোনটা হবে? আমি কি এই যে এখানে বলতে পারি না থিটাটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ? এটা তো নেওয়া যাবে না। তার মানে নিতে হবে কি ধনাত্মকের সাথে উৎপন্ন কোণ, বা যেটাকে আমরা বলতে পারি আলফা। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি না অতএব এখানে ঢাল হচ্ছে ট্যান আলফা? এই যে এখানে অবশ্যই ঢাল ইকুয়াল কি ট্যান আলফা, বা এটাকে লেখা যায় ট্যান অফ 180 মাইনাস, বলো তো এই পুরাটা 180, সেখান থেকে তুমি কটুক বাদ দিবা থিটা, তাহলে ট্যান অফ 180 মাইনাস থিটা। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তার মানে আমরা সবসময় কোন মেজার করবো কোথা থেকে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এটা বললাম কেন? এটার একটা রিজন আছে, আমরা সামনে দেখব। আচ্ছা, তোমরা আপাতত এতটুকু বুঝো। এখন আমাদের প্রথম যেটা সরলরেখার সমীকরণ, সেটা হচ্ছে মূল বিন্দুগামী না, কিন্তু হচ্ছে ভাইয়া কি করে, অক্ষদ্বয়কে খণ্ডন করে। এই যে কতটুকু খণ্ডন করছে, এই যে এতটুকু খণ্ডিত অংশ, এটাকে বলা হয় সি। অর্থাৎ এটা হচ্ছে দেখো ভাইয়া ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, এই যে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে একে খণ্ডন করছে এই যে এতটুকু পরিমাপ, এতটুকুকে বলা হয় খণ্ডিত অংশ সি। আচ্ছা, এই যে খণ্ডিত অংশের সমীকরণ, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, যেখানে এমটা নির্দেশ করে কি তার ঢাল, এবং সিটা হচ্ছে খণ্ডিতাংশ। কিসের খণ্ডিতাংশ? ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। আচ্ছা, এখানে একটা কথা আছে আমার, যদি সি এর মান পজিটিভ হয় তাইলে মনে রাখবা ওয়াই অক্ষের উপরের দিকে খণ্ডন করে। সি এর মান যদি নেগেটিভ হয় তখন বুঝবা এই যে নিচ থেকে খণ্ডন করে। অর্থাৎ এই যে এই রেখাটার যদি আমি সমীকরণ বের করি, সেটা হবে ওয়াই ইকুয়াল এম এক্স মাইনাস সি। কারণ এবার নিচের থেকে খণ্ডন করছে কতটুকু, এই যে এতটুকু হচ্ছে সি, অ্যাকচুয়ালি মাইনাস সি দ্বারা বোঝাচ্ছে নিচের থেকে। ক্লিয়ার? তো এটা হচ্ছে কিসের সমীকরণ? এটা হচ্ছে যখন আমরা ঢাল জানবো এবং ওয়াই অক্ষের ছেদক সি জানবো, তখন আমরা বলতে পারবো সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এর পরের পেজে কি আছে দেখি। আচ্ছা, পরের পেজে যেটা আছে এটা বোঝার আগে আমরা আরেকটা জিনিস বুঝি। ধরো 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 এই যে ধরো এই যে সরলরেখাটা আমি যেটা আঁকাইলাম, এটার সমীকরণ অ্যাকচুয়ালি কি হবে? এইটা অ্যাকচুয়ালি মূল বিন্দু দিয়ে গেছে না, মূল বিন্দুগামী। এই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল এম এক্স। ওয়াই ইকুয়াল কি ভাইয়া? এম এক্স। যেখানে এমটা নির্দেশ করে তার ঢাল, এমটা নির্দেশ করে ঢাল। অর্থাৎ আমরা বুঝতে পারবো যে যদি আমাদের একটা ঢাল দিয়ে দেয় এবং বলে সেটা মূল বিন্দুগামী, সেই সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স। এই জিনিসটুকু আমরা মাথায় রাখবো। তো চলো সামনের দিকে আগাই। এই যে এখানে বলছে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ,
তো এখানে আমাদের এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে গেলে ঢাল লাগবে এবং হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা বিন্দু লাগবে। তো আমি বললাম ঢালটা হচ্ছে এম আর বিন্দুটা হচ্ছে x1, y1। তাইলে এই সরলরেখাটার সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। আমি তোমাকে লিখে দিই y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1, যেখানে এই যে mটা নির্দেশ করে তার ঢাল এবং এই যে এখানে y1 এটা হচ্ছে যেই বিন্দুগামী বলবে সেই বিন্দুর কোটি, আর এই যে x1 যেই বিন্দু আমি বলবে সেই বিন্দুর হচ্ছে ভুজ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। আশা করি ক্লিয়ার। তো চলো এরপরে কি আছে দেখি। এগুলো আমাদের জানা থাকার কথা, বুঝছো? তারপরে একটু রিপিট করতেছি। এরপর দুইটা বিন্দু, একটা বিন্দু হচ্ছে x1, y1 আর একটা হচ্ছে x2, y2। এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে x মাইনাস x1 divided by x1 minus x2 equal y1 মানে y minus y1 divided by y1 minus y2। বা এটাকে আমি একটু লিখে দিই বড় করে, x minus x1 divided by x1 minus x2 y minus y1 divided by y1 minus y2। দ্যাট মিন্স আমরা বলতে পারবো ভাইয়া এটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেখানে x1 আর হচ্ছে x2 দুইটা বিন্দুর হচ্ছে ভুজ এবং y1 y2 দুইটা বিন্দুর কোটি। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এই যে একটা বিন্দু এবং এই যে একটা বিন্দু, এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা। এগুলো আমরা জানি ভাইয়া, তারপরে একটু রিপিট করতেছি, তোমরা একটু বুঝার চেষ্টা করো। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরলরেখার খণ্ডিত অংশের সমীকরণ। ধরো এই যে একটা সরলরেখা, এটা মূল বিন্দু, এটা এক্স অক্ষকে খণ্ডন করছে এ অংশ এবং ওয়াই অক্ষকে খণ্ডন করছে বি অংশ। যদি এরকম ভাবে খণ্ডন করে তাহলে সেই সরলরেখার সমীকরণ হবে এক্স বাই এক্স অক্ষের খণ্ডিত অংশ যোগ ওয়াই বাই ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, অর্থাৎ বি ইকুয়াল ওয়ান। দ্যাট মিন্স আমি বলতে পারবো খণ্ডিত অংশের সমীকরণ হচ্ছে এক্স বাই এ যোগ ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান, যেখানে এ হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ, বি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। আশা করি ক্লিয়ার। তো চলো এরপরে কি আছে। এরপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে লম্ব আকৃতি সরলরেখার সমীকরণ। অর্থাৎ এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা একটা ঘটনা ঘটাবে। এবার এই যে ধরো এখানে একটা লম্ব টানলাম মূল বিন্দু থেকে, এই বিন্দুটাকে আমরা বলতেছি মূল বিন্দু। এই যে এটা হচ্ছে আমাদের লম্ব। এইবার কি হবে ভাইয়া দেখো, এই যে লম্বটা এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করবে। এই লম্ব আকৃতির সমীকরণটা যেটা সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু বুঝাচ্ছি, সেটা হচ্ছে এক্স কজ আলফা যোগ ওয়াই সাইন আলফা ইকুয়াল হচ্ছে, এটা প্রুফ আছে, যেহেতু আমরা অ্যাডমিশন লিস্টে এখন আমাদের প্রুফ শেখার দরকার নেই। আমাদের জাস্ট মাথায় রাখতে হবে যে লম্ব আকৃতির সরলরেখার সমীকরণ সেটা হচ্ছে এক্স কজ আলফা যোগ ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। এইখানে পিটা কি? পিটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য। পিটা কি ভাইয়া? লম্বের দৈর্ঘ্য। তো লম্বের দৈর্ঘ্য, লম্বটা কোনটা বলো তো? লম্বটা এক্স্যাক্টলি এই যে মূল বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য বা কি। এইখানে আলফাটা কি? আলফাটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এক্স অক্ষের ধনাত্মকের সাথে উৎপন্ন কোণ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে লম্বাকৃতির সমীকরণ। তো চলো এর পরের স্লাইডে কি আছে দেখি। আচ্ছা, এইখানে সবগুলা সরলরেখার সমীকরণকে হচ্ছে ভাইয়া সারাংশ করে দেওয়া আছে একটা ছকের মাধ্যমে। তোমরা এই ছকটা করে নিও। এবং এইখানে দেখো এই যে এই দুইটা সরলরেখার সমীকরণ, অর্থাৎ উপরেরটা একটা হচ্ছে এক্স ইকুয়াল এ এবং একটা হচ্ছে ওয়াই ইকুয়াল বি। এই দুইটা এক্স্যাক্টলি কি নির্দেশ করে? এখানে আমাদের মাথায় রাখতে হবে এক্স ইকুয়াল যখন এ তখন সেটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, আর যখন ওয়াই ইকুয়াল বি তখন সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। এই জিনিসটা তোমরা মনে রাখবে এবং এইগুলা সবগুলো আমরা আলোচনা করলাম, তোমরা অবশ্যই এই চার্টটা করে নিবা। তো চলো পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে আছে আদর্শ সরলরেখার সমীকরণ। দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই আকৃতির সরলরেখাকে বলা হয় আদর্শ সরলরেখার সমীকরণ। যেখানে ভাইয়া এ এবং বি এগুলা কিন্তু সহগ, বুঝছো? এবং এই যে সি এটা হচ্ছে ধ্রুবক পদ। তার মানে
কোন একটা সরলরেখাকে যদি আমরা ফার্স্টে এক্স তারপরে ওয়াই এই আকৃতিতে সাজাই, তখন সেই সরলরেখাটাকে আমরা বলতে পারবো ভাইয়া কি, আদর্শ সরলরেখার সমীকরণ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো আলোচনা করি আরো সামনে। এইখানে যেমন আমাদের প্রথম প্রশ্ন বলছে কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক, এই যে ধনাত্মক বলছে, মাথায় রেখো, দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করলে এর ঢাল কত। আসছে কোথায়? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 11-12-তে। তো আমরা জানি ঢাল এম ইকুয়াল ট্যান থেটা, যেখানে থেটাতে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। যেহেতু ধনাত্মকই বলা আছে, তার মানে ট্যান 60 ডিগ্রি, যেটাকে আমরা বলতে পারবো √3, কারণ ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা বলতে পারবো ঢাল ইকুয়াল কত ভাইয়া? ঢাল ইকুয়াল হচ্ছে √3। এই যে সি নম্বরটা হচ্ছে অ্যান্সার। সহজ প্রশ্ন না? খুবই সহজ প্রশ্ন। এখানে যদি বলতো ধনাত্মক না বলে ধরো বললো ঋণাত্মক দিকের সাথে 60 ডিগ্রি, তখন তোমরা কি লিখতা বলো তো? তখন আমরা 180 ডিগ্রি থেকে 60 বিয়োগ করতাম, অতএব লিখতাম এম ইকুয়াল ট্যান অফ 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। দ্যাট মিনস এখান থেকে আসতেছে ট্যান অফ 120 ডিগ্রি। ক্যালকুলেশন করবে, অ্যান্সার বের হয়ে যাবে। বুঝছো? তাহলে ধনাত্মক বললে একরকম, ঋণাত্মক বললে একরকম। ধনাত্মক বললে ডাইরেক্ট ওই কোণ ইউজ করবো, ঋণাত্মক বললে 180 থেকে বিয়োগ দিয়ে মান বের করবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের এমসিকিউ। পরের এমসিকিউ বলছে পি অফ 2,7 এবং কিউ অফ 6,-3 বিন্দুগামী সরলরেখার ঢাল। অর্থাৎ দুইটা বিন্দু দেওয়া আছে, ঢাল বলছে। তাহলে এম ইকুয়াল, আমরা দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল কিভাবে বের করি ভাইয়া, সেটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, অর্থাৎ y2 - y1 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ x2 - x1। এইবার এটাকে যে তুমি এইভাবে করবা তা না, তুমি এটাকে এভাবেও করতে পারো, y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। অর্থাৎ আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি আমি প্রথম ভুজ থেকে প্রথম ভুজ দ্বিতীয় ভুজ বাদ দিই, তাহলে প্রথম কোটি থেকে দ্বিতীয় কোটিও বাদ দিতে হবে। অর্থাৎ উপরে যে কাজ নিচেও সেম কাজ। 2 থেকে 1 বাদ দিলে 2 থেকে 1 নিচেও বাদ দিতে হবে। এখানে 1 থেকে 2 বাদ দিলে নিচেও 1 থেকে 2 বাদ দিতে হবে। কোথায় আসছে দেখো, জাহাঙ্গীরনগর 15-16, রাবিতে 8-9, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 12 সেশন। খুবই সহজ প্রশ্ন। অতএব এম ইকুয়াল কোটিদ্বয়ের অন্তর। তো আমি হচ্ছে ভাইয়া এখানে y1 মাইনাস হচ্ছে ভাইয়া y2 করতেছি। তাহলে 7 -3 ডিভাইডেড বাই 2 - 6। তাহলে এখান থেকে আসতেছে উপরে 10 -4, বা কাটাকাটি করলে -5/2, বা যেটাকে আমরা বলতে পারি -2.5। -2.5 নম্বর অপশন আছে, এই যে বি নম্বর অপশনে। বুঝছো? আশা করি বুঝছি। তাহলে এরকম টাইপের প্রশ্ন থাকলে আমরা অ্যান্সার করতে পারবো না? ইজিলি অ্যান্সার করতে পারবো। তো চলো পরের এমসিকিউ। পরের এমসিকিউ বলছে দেখো 5x প্লাস -7y -15 = 0 সরলরেখার ঢাল। তো মাথায় রাখবে তোমরা x প্লাস by প্লাস c = 0 এই সরলরেখার ঢালটা নির্দেশ করে, বা ঢালটা হয় m ইকুয়াল মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তার মানে আমি কি বলতে পারবো না, এখান থেকে ঢাল মাইনাস এক্স এর সহগ কত a ডিভাইডেড বাই y এর সহগ কত b। তার মানে আমাদের মাথায় রাখতে হবে এই সরলরেখার ঢাল হচ্ছে -a/b। তার মানে আমরা তিন ক্ষেত্রে ঢাল বের করা শিখলাম। একটা হচ্ছে এরকম সরলরেখা দেওয়া থাকলে, একটা হচ্ছে দুই বিন্দু দেওয়া থাকলে, আর একটা হচ্ছে ধনাত্মক দিকের সাথে কোণ বা ঋণাত্মক দিকের সাথে কোণ দেওয়া থাকলে। তিনটা ক্ষেত্রে আমরা ঢাল বের করতে পারবো। তো এই ক্ষেত্রে ঢাল m ইকুয়াল তাহলে কি থাকতেছে ভাইয়া, মাইনাস এক্স এর সহগ 5 ডিভাইডেড বাই y এর সহগ -7। কাটাকাটি করলে আসতেছে ভাইয়া 5/7। তাহলে আমরা বলতে পারবো এই সরলরেখাটার ঢাল হচ্ছে 5/7। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। শর্টকাটটা অবশ্যই মনে রাখবা, 5 স্টার একটা শর্টকাট। শর্টকাট ভুলে গেলে কিন্তু আমাদের জন্য ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরের এমসিকিউ। পরের এমসিকিউ বলছে দেখো একটা সরলরেখার ঢাল 5/7, ভালো কথা, এবং y অক্ষের খণ্ডিতাংশ -3, রেখাটার সমীকরণ কত? তো বলো, যদি y অক্ষের খণ্ডিতাংশ এবং ঢাল থাকে তাহলে সমীকরণ y = mx + c। তাহলে এখানে m এর মান কত? m এর মান হচ্ছে 5/7 ইনটু x, এবং c এর মান হচ্ছে -3 যেহেতু দেওয়া আছে। তাহলে এটা ইকুয়াল y। তো আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে 7 5x - 21 এখানে y। তাহলে আমরা লিখতে পারবো অতএব 5x
মাইনাস দেখো তো এখানে 7y, এটা ওই পাশে গেলে -7y -21 ইকুয়াল 0। তাহলে 5x - 7y -21 ইকুয়াল 0। 5x - 7y -21 ইকুয়াল 0, মানে এই যে কি নাম্বারটা, এই 21টাকে ওই পাশে পার করে দাও, হবে 5x - 7y ইকুয়াল 8। এই যে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি 9-10 আসা একটা প্রশ্ন। দেখছো খুবই সহজ প্রশ্ন করে কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, এগুলো আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। ঢাল দেওয়া আছে, খণ্ডিত অংশ দেওয়া আছে, ইজিলি আমরা বের করে ফেলছি। তো চলো পরের এমসিকিউ। পরের এমসিকিউ বলছে x ইকুয়াল টু সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করে। আচ্ছা, এটা নিয়ে একটু কথাবার্তা বলি। এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের 17। তাহলে x ইকুয়াল টু, বলতো x ইকুয়াল টু টা কি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ না? হ্যাঁ। তাইলে এটা কি x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। তাহলে এ নাম্বার হবে অ্যান্সার। অর্থাৎ আমরা মনে রাখবো x অক্ষের সমান্তরাল রেখা, x অক্ষের সমান্তরাল রেখা রেখা এরা যদি কোণ উৎপন্ন করতো, অর্থাৎ বলো x অক্ষে এটা, এই যে এখানে আঁকাই x অক্ষ হচ্ছে এই যে এটা, তাহলে এর সমান্তরাল মানে এটা, বলো তো এরা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? তাহলে 0 ডিগ্রি। কিন্তু y অক্ষের সমান্তরাল রেখা এরা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ভাইয়া? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই দুইটা জিনিস তোমরা মুখস্থ রাখবা, বা যদি বুঝে বের করতে পারো খুবই ভালো, তবে মুখস্থ থাকাটাই বেটার। তাহলে x অক্ষের সমান্তরাল রেখা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, y অক্ষের সমান্তরাল রেখা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এখানে যদি আমাকে বলতো যে x অক্ষের একটা সমান্তরাল রেখা, অর্থাৎ y ইকুয়াল ধরো বললো 5, এটা কত কোণ উৎপন্ন করে, আমি ডিরেক্ট বলে দিতে পারতাম এটা হচ্ছে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কারণ y ইকুয়াল 5 x অক্ষের সমান্তরাল রেখা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো পরের এমসিকিউ। এখানে বলছে x প্লাস ওয়াই মাইনাস √3 ইকুয়াল 0, সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এটা আসছে দেখো কত জায়গায়। তো আমাদের ফার্স্টে কি করতে হবে, এখান থেকে ঢাল বের করতে হবে, কারণ ঢালের সাথে কোণের সম্পর্ক আছে। তাহলে আমি লিখতে পারবো m ইকুয়াল মাইনাস x এর সহগ অর্থাৎ 1 ডিভাইডেড বাই y এর সহগ অর্থাৎ -1। তো এইখানে তাহলে আমি বলতো m ইকুয়াল লিখতে পারবো না tan থিটা, অতএব tan থিটা ইকুয়াল -1। অতএব থিটা ইকুয়াল tan ইনভার্স -1। tan কত ডিগ্রির মান -1 তোমরা কি জানো? এটা মুখস্থ রাখবা তোমরা, বুঝছো? অনেক বেশি পরিমাণে আসে। tan 135 ডিগ্রির মান আর কি, tan 135 ডিগ্রির মান হচ্ছে ভাইয়া, মান হচ্ছে -1। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা যে tan 135 ডিগ্রির মান -1। তাহলে কয় নাম্বারটা অ্যান্সার? আমরা বলতে পারবো এই যে 180 - 45। সি নাম্বারটা অ্যান্সার, কারণ এটা ইকুয়াল 135। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। তাহলে এরকম একটা রেখা দিয়ে যদি বলে কত কোণ উৎপন্ন করে, এবং ধনাত্মক দিকের সাথে বলছে কিন্তু ভাইয়া, তাইলে কিন্তু 135। যদি বলতো ঋণাত্মক দিকের সাথে, তখন কিন্তু আমার 45 হয়ে যেত, কারণ 135টা বাদ দিয়ে দিতাম, দ্যাট মিনস 45 হইতো। তাইলে এরকম একটা রেখা দিয়ে যদি বলে কত কোণ উৎপন্ন করে, প্রথম কাজ ঢাল বের করবো, দেন হচ্ছে কম্পেয়ার করে আমরা কি করে ফেলবো ভাইয়া, কোণের মান বের করে ফেলবো। তো দেখো এই এমসিকিউটায় বলা আছে x অক্ষের সমান্তরাল রেখা 4, -5 দিয়ে বিন্দু দিয়ে যায় আর কি, তাহলে সরলরেখাটার সমীকরণ কবে? জাহাঙ্গীরনগর 9-10 আসে এবং পুনিতা ভার্সিটিতে 12-13 সালে আসে। তাহলে x অক্ষের সমান্তরাল মানে কি ভাইয়া? ঢালের মান কত? 0 ডিগ্রি। তাহলে m ইকুয়াল আমরা বলতে পারবো tan 0 ডিগ্রি। tan 0 ডিগ্রির মান কত ভাইয়া? 0। তার মানে আমরা বলতে পারবো, দেখো যেহেতু এটা x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ডিরেক্টলি বলতে পারবো y ইকুয়াল সামথিং। তাহলে y ইকুয়াল y এর মান কত আছে? -5। তার মানে এক পাশে নিয়ে আসলে y প্লাস 5 ইকুয়াল 0। আমাকে যদি প্রশ্নটা এরকম করতো যে x অক্ষের সমান্তরাল না বলে বললো y অক্ষের সমান্তরাল এবং এত বিন্দু দিয়ে যায়, তাইলে আমি সেই ক্ষেত্রে যেটা লিখতে পারতাম y অক্ষের সমান্তরাল মানে x ইকুয়াল সামথিং, এখানে x এর মান কত? 4, তাইলে x - 4 ইকুয়াল 0। বোঝা গেছে? বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। সেম টাইপের প্রশ্ন এটাও দিতে পারে, ওইটাও দিতে পারে, তোমরা অ্যান্সার করতে পারো না। তাইলে আমার যেহেতু প্রশ্ন উপরেরটা, এটার অ্যান্সার হচ্ছে এই নাম্বার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের এমসিকিউ। আচ্ছা, আমাদের আর কয়টা এমসিকিউ আছে আমরা একটু দেখি।
আমাদের টোটাল আর বেশি নাই, আর কয়েকটা মাত্র পেজ আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্ন বলছে এক্স অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত এবং 3, -3 দিয়ে যায়। দেখো তো, এক্স অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত, এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে, যেহেতু এক্স অক্ষের সাথে লম্বভাবে, দ্যাট মিনস এটা না, তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল লেখা। তাইলে আমি বলতে পারি এইটা এক্স্যাক্টলি কি, ওয়াই অক্ষের সমান্তরাল লেখা। অর্থাৎ এই প্রশ্নগুলাই জাস্ট আমাকে ভাষা চেঞ্জ করে দিতে পারে বিভ্রান্ত ছড়ানোর জন্য, কিন্তু ম্যাথ গুলো খুবই সহজ। তাহলে বলো ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি? এক্স ইকুয়াল সামথিং, যেহেতু এটা 3 বিন্দু দিয়ে যায়, 3, -3 দিয়ে, তাই এক্স ইকুয়াল 3। অতএব এটাকে তুমি এক পাশে নিয়ে আসলে বলতে পারবা x-3 ইকুয়াল 0। অর্থাৎ বি নম্বরটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বেসিক গুলা ক্লিয়ার করো, প্রশ্ন এমনি সলভ করতে পারো। চলো পরের এমসিকিউ। পরের এমসিকিউ বলছে x+y=3 এবং y-x=1 সরল রেখার ছেদ বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল রেখা। আচ্ছা, তাহলে বলো ফার্স্টে এক্স অক্ষের সমান্তরাল বলছে, তার মানে কি y ইকুয়াল সামথিং। আচ্ছা, সামথিংটা কত? এই দুইটার আগে ছেদ বিন্দু বের করি। তো দেখো তো, এটাকে ধরলাম আমি 1, এটাকে ধরলাম 2। 1 আর 2 আমি যদি যোগ করি, দেখো তো x+y=3 আর y-x=1। তাহলে 1 আর 2 যোগ করে দিলে কি হবে? যোগ করে দিলে x x কাটাকাটি, অতএব 2y=4, অতএব y ইকুয়াল। তাহলে y এর মান যদি ভাইয়া 2 বসাই, বলো তো x এর মান এখানে কত হবে? 1 হবে। তাইলে আমরা এখানে কি বলতে পারবো না? আমরা এখানে কি বলতে পারবো না বিন্দুটা হচ্ছে 1, 2? এখন যেহেতু বলছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে y ইকুয়াল সামথিং, y এর মান এখানে এক্স্যাক্টলি কত? 2। তাহলে y ইকুয়াল 2 হচ্ছে এটার অ্যান্সার। y ইকুয়াল 2 হচ্ছে এটার অ্যান্সার। আমি একটু অন্য কালি দিয়ে দিই, তাহলে তোমরা অ্যান্সারটা বুঝতে পারবা। অতএব y ইকুয়াল 2 হচ্ছে এটার অ্যান্সার। এ নম্বর ক্লিয়ার? এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন 13-14 সালে। জাস্ট তোমাকে একটু পেঁচাই দিছে যে এই দুইটার ছেদ বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল। নরমালি এক্স অক্ষের সমান্তরাল বললে তো y ইকুয়াল সামথিং আমরা জানি, ছেদ বিন্দু দিয়ে দিলে ইজিলি পারতাম। তাই দুইটা সমীকরণ দিয়ে আমাকে আগে ফার্স্টে ছেদ বিন্দু বের করতে হবে। খুবই সহজ প্রশ্ন, আশা করি বুঝতে পারছো। পরের এমসিকিউ। পরের এমসিকিউ বলছে দেখো, মূল বিন্দু এবং -4, 4 বিন্দু সংযোগকারী সরলরেখার সমীকরণ। অর্থাৎ এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুই বিন্দু জানলে আমরা সরলরেখার সমীকরণ বলতে পারবো x-x1। অর্থাৎ যেহেতু মূল বিন্দু, তাহলে মূল বিন্দুটা হচ্ছে 0, 0, তাহলে এটা মান 0। x1 x2 অর্থাৎ মাইনাসে মাইনাসে +4, y-y1 অর্থাৎ 0, y1 y2 অর্থাৎ 0 -4। তাহলে আমরা এখানে পাচ্ছি x/4 y/-4। এটা কাটাকাটি করলে এখানে 1 থাকে, তার মানে আমরা লিখতে পারবো -x = y। x এর পাশে চলে গেলে x + y ইকুয়াল কত ভাইয়া? x + y ইকুয়াল কত আসতেছে? 0। x + y ইকুয়াল 0। কয় নাম্বার অপশন আছে x + y ইকুয়াল 0? এই যে সি নম্বরে। তাহলে দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ, বুঝছো? যে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ফর্মুলা জানবা, মাত্র 20 সেকেন্ডে ইজিলি অ্যান্সার বের করে ফেলতে পারবো। এগুলা তোমাদের জন্য পানি ভাব। তোমরা ভাইয়া আমার সাথে লেগে থাকো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ম্যাথ নিয়ে কোনো টেনশন থাকবে না। তোমার ম্যাথের পূর্ণাঙ্গ দায়িত্ব যেহেতু আমি নিছি, তোমাকে আমি টপ নোচ প্রিপারেশন তৈরি করতে যা যা করা লাগে সবকিছু করাই দেবো। এটা নিয়ে তোমার কোনো টেনশনই করা লাগবে না। যদি পরীক্ষা তুমি দিয়ে আসার পরে, মানে তুমি যদি হচ্ছে অ্যাডমিশনে বসো আর কি, তোমার মনে হবে যে সবগুলা প্রশ্ন এই স্লাইডের ভেতর থেকেই হয়েছে, দেখো হুবহু প্রশ্ন আসছে। কারণ এগুলো তো ভাই ভার্সিটিতে আসাই প্রশ্ন, ভার্সিটির বাইরেও তো প্রশ্ন না। এবং তোমাদের ভার্সিটিতে না আসা যে প্রশ্নগুলো আমি করাচ্ছি সেগুলোও তোমাদের জন্য আসতে পারে, তাই করানো হচ্ছে। ওভারঅল সবকিছু মিলাই তোমরা যদি লেগে থাকতে পারো শেষ পর্যন্ত, শেষ হাসিটা কিন্তু তুমি হাসবা। এই কয়টা মাস আমাদের পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করা শিখতে হবে। পরিশ্রম যদি আমরা করতে পারি মনের মতো করে, তাইলে ইনশাল্লাহ আমাদের বাকিটা যে সময় যাবে, আজ থেকে 1 বছর পর, মানে 6 মাস পর তোমার পরীক্ষা, তার ঠিক 6 মাস পর দেখবা তুমি তোমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখন তোমাকে যে মানুষটা দেখতে পারতেছে না, যে মানুষ কথায় কথায় কথা শোনায়, সেই মানুষগুলো দেখবে একদিন আপন করে নেবে। অর্থাৎ তুমি জাস্ট একটা পাবলিকের চান্স পাওয়ার পর
প্রত্যেকটা মানুষের আচার আচরণ হচ্ছে দেখবা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এটা যদিও বাংলাদেশের এই সিস্টেমটা খারাপ, কারণ সবাই পরিশ্রম করে, পাবলিকে চান্স পাওয়া মানে জীবনের সফলতা না। কিন্তু এই যে তুমি এক ধাপ আগায় যাচ্ছ, এবং হচ্ছে আমাদের আরো বেশি দরকার এই কারণেই, কারণ মানুষজনের কথাবার্তা, এলাকায় চলতে গেলে, তারপর নিজের ধরো আত্মসম্মান বোধ, ওভারঅল সবকিছু মিলায় যদি চান্স না পায়, একটা স্টুডেন্টকে খুব বেশি হতাশার মধ্যে দিয়ে যাইতে হয়। তাই তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য যেহেতু লাস্ট সুযোগ এটা, তোমরা জান প্রাণ দিয়ে পরিশ্রম করো, এবং যারা ফার্স্ট টাইমার আছো তারা এইবারই এমন ভাবে প্রিপারেশন নাও যেন এইবারই তোমার সিটটা দখল পায়, কারণ পরবর্তীবার কিন্তু আর তুমি সেই সুযোগটা পাবা না, কারণ তোমাকে ফুল বইয়ের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে। তাই সময় থাকতে এখনই হচ্ছে মানে সময়টাকে কাজে লাগাও, ইনশাল্লাহ শেষ হাসি তুমি হাসো। দেন পরের এমসিকিউ বলছে 5x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0 এবং 4x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল 0 সরল রেখাদ্বয়ের ছেদ বিন্দু এবং মূল বিন্দুগামী। আচ্ছা, এর আগেরটা এটার মধ্যে কোনো পার্থক্য নাই। আগের বার বলছিল মূল বিন্দুগামী এবং একটা বিন্দু দিয়ে দিছিল, এইবার জাস্ট বলছে এই দুইটা সরলরেখার ছেদ বিন্দুগামী। তো তোমরা কি করবা, এই দুইটা সরলরেখার ছেদ বিন্দু বাছাই করবা। এইচ ডাব্লিউ দিয়ে দিলাম। তোমরা কি করবা, এটাকে ধরবা 1, এটাকে ধরবা 2। 1 এবং 2 যোগ বিয়োগ যেভাবে ক্যালকুলেশন করা লাগে করবা, করে হচ্ছে ওই ছেদ বিন্দু পাবা এবং মূল বিন্দু পাবা। এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ আগের এটার মতো এই সমীকরণের সূত্র ব্যবহার করবো, তাইলে অ্যান্সার হয়ে যাবে। এটা তোমাদের বাসার কাজ। এইচ ডাব্লিউ দিলাম, অবশ্যই তোমরা অ্যান্সারটা কত আসছে কমেন্ট বক্সে জানাই দিবা, এবং কমেন্ট বক্সে এইভাবে জানাবা যে এই যে 59 নাম্বার প্রশ্ন, অ্যান্সার যদি এ হয় এ, বি হইলে লিখবা বি, এরকম ভাবে অ্যান্সার জানাই দিবা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের এমসিকিউ কি আছে দেখি। পরের এমসিকিউ না, অ্যাকচুয়ালি ছেদক সমীকরণ। আচ্ছা, এখানে বলছে দেখো একটা রেখা দিছে, দিয়ে বলছে কয়েকটা জিনিস। একটা হচ্ছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য, একটা হচ্ছে খণ্ডিত অংশের মধ্যবিন্দু, আরেকটা হচ্ছে মূল বিন্দুর সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমি তোমাকে এইটা একটা জিনিস বেসিকটা আগে ক্লিয়ার করে দিই, দেন হচ্ছে ম্যাথটা করতেছি। বেসিক ক্লিয়ার করার জন্য আমি একটা পেজ নিই ফার্স্টে। ধরো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। আচ্ছা, এইটা না, আমি তোমাকে একটু সিম্পলিফাই করে বুঝাই। ধরো এক্স বাই এ যোগ ওয়াই বাই বি ইকুয়াল 1। তাহলে এটা একটা ছেদক আকৃতির সমীকরণ। সমীকরণটা হচ্ছে এই দিয়ে, যেখানে এতটুকু হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ, এতটুকু হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। এখন এখানে কয়েকটা জিনিস বলছে দেখো তো। একটা হচ্ছে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, খণ্ডিত অংশের মধ্যবিন্দু, আর মূল বিন্দুর সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এই তিনটা আমরা বের করা শিখবো। দেখো এই যে এতটুকু কি খণ্ডিত অংশের দৈর্ঘ্য না? অবশ্যই খণ্ডিত অংশের দৈর্ঘ্য। আমি কালারটা চেঞ্জ করি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা এই যে এতটুকু। তাইলে বলো এটাকে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি সমকোণী ত্রিভুজ অনুসারে কি বলতে পারবো না, অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। যেহেতু আমরা অতিভুজের মান বের করতেছি তাই রুট হয়ে যাবে। অর্থাৎ এটাই হচ্ছে আমার সেই খণ্ডিত অংশের দৈর্ঘ্য, সেটা ইকুয়াল রুট ওভার এক্স অক্ষের খণ্ডিত অংশের স্কয়ার যোগ ওয়াই অক্ষের খণ্ডিত অংশের স্কয়ার। খণ্ডিতাংশের দৈর্ঘ্য আমরা বুঝতে পারছি। এবার আসো খণ্ডিতাংশের মধ্যবিন্দু। যেহেতু ভাইয়া এখান থেকে এতটুকু এ, বলতো এই বিন্দুটা এক্স অক্ষকে ছেদ করছে, তার মানে এটা a,0 হবে। এই যে এই বিন্দুটা ওয়াই অক্ষকে ছেদ করছে, তার মানে এটা 0,b হবে। এবার এদের ঠিক মধ্যবিন্দু বের করব। ধরো এই যে পি বিন্দুটা বের করব, তাহলে আমি কি লিখতে পারবো না, পিটা সমান সমান এই দুইটা ভুজের যোগফল বাই 2 হবে, অর্থাৎ a বাই 2, আর এটা হবে b বাই 2। অর্থাৎ এটাই হচ্ছে খণ্ডিত অংশের মধ্যবিন্দু, সেটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ বাই 2, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বাই 2। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। দেখো তো মূল বিন্দু এটা, তো বলো তো এখানে মূল বিন্দুর সাথে গঠিত যে ক্ষেত্রফল সেটা কি এতটুকু না এতটুকু? তাইলে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, মানে এ গুণ হচ্ছে বি। এই জন্য আমরা লিখছি হাফ গুণ এ গুণ বি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো এর পরে যে এমসিকিউ বলছে 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল 0 দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। কতগুলা বোর্ডে আসে মানে ভার্সিটিতে আসছে। দেখো এটা ফার্স্টে আমাদের এক্স বাই এ যোগ ওয়াই বাই বি আকৃতিতে নিতে হবে, যেহেতু আদর্শ আকৃতিতে নাই। তাই আমি লিখলাম 3x প্লাস 4y মাইনাস 12টা ওই পাশে গেলে হয়ে যাবে 12। অতএব 3x বাই 12 যোগ 4y বাই 12 ইকুয়াল 1।
তো আমরা এখান থেকে তাহলে লিখতে পারবো x/4 যোগ y/3 ইকুয়াল 1। তো এটা আমাদের আদর্শ আকৃতিতে চলে আসছে। অতএব দৈর্ঘ্য ইকুয়াল √, এই যে x অক্ষের খণ্ডিত অংশের স্কয়ার 4 এর উপর স্কয়ার যোগ y অক্ষের খণ্ডিত অংশ মানে 3 এর উপর স্কয়ার। তার মানে এখান থেকে আসতেছে √25 বা যেটাকে আমরা বলতে পারি 5 দেখো তো 5 এখন কোথায় আছে, এই যে ডি নাম্বার অপশনে আছে, তাই বি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাই এই ধরনের আকৃতির সমীকরণ থাকলে আমাদেরকে আগে আদর্শ আকৃতিতে বানাইতে হবে, দেন হচ্ছে আমরা যে কোনো কিছু বের করতে পারবো। সেটা ক্ষেত্রফল হইতে পারে, দৈর্ঘ্য হইতে পারে, আদারওয়াইজ যে কোনো কিছু হইতে পারে। পরের যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে বলছে 2x প্লাস 5y প্লাস 10 ইকুয়াল 0 দ্বারা নির্দেশিত অক্ষদ্বয় দ্বারা বেষ্টিত ত্রিভুজের ক্ষেত্রফল। তাইলে ফার্স্টে এই সমীকরণটাকে আমাদের কি করা লাগবে, আগে হচ্ছে আদর্শ আকৃতিতে নিতে হবে। অতএব 2x প্লাস 5y ইকুয়াল -10। এই -10 দ্বারা ভাগ করলে 2x বাই -10 যোগ y 5y বাই -10 ইকুয়াল 1। আমরা কাটাকাটি করলে এখান থেকে পাবো x বাই -5 যোগ হচ্ছে y বাই -2 ইকুয়াল 1। এইখানে জাস্ট হচ্ছে -2 এবং হচ্ছে -5টা কি নির্দেশ করতেছে, যে এরা x অক্ষের ঋণাত্মক দিকে এবং y অক্ষের ঋণাত্মক দিকে খণ্ডন করতেছে, জাস্ট এতটুকুই। তাইলে আমাদের যখন ক্ষেত্রফল বের করবো ফর্মুলা সেমই থাকবে, হাফ গুণ জাস্ট হচ্ছে এবার মডুলাস মানগুলা নিব এর, অর্থাৎ 2 গুণ 5। কাটাকাটি করলে 5 স্কয়ার ইউনিট। দেখো তো 5 স্কয়ার ইউনিট কয় নাম্বার অপশনে আছে, তো 5 বর্গ একক এটা আছে এই যে ডি নাম্বার, তাই ডি হচ্ছে आंसर। এটা ঢাকা ইউনিভার্সিটি 2099 আচ্ছা 1999 আর 2000 সালে আসা প্রশ্ন, আমি 2093 বলে ফেলতেছি, বুঝছো? চিন্তা করো। দেখো এরপরে জেনসিলুটা বলছে -1,3 এবং হচ্ছে 4,-2 বিন্দুগামী সরলরেখা হতে অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তার মানে এই প্রশ্নটা আমাদের কি করছে জানো, কষ্টটা একটু বাড়াই দিছে। আমাদের এতক্ষণ সমীকরণ ছিল ডাইরেক্ট খণ্ডিত অংশের সমীকরণ বের করতে বলছে, দৈর্ঘ্য আর কি। এবার কি করছে, সমীকরণ না দিয়ে বলছে হচ্ছে দুইটা বিন্দু দিয়ে খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে। আগে সমীকরণ গঠন করো, x মাইনাস x1 তার মানে মাইনাস মাইনাস প্লাস 1, x1 মাইনাস x2 ডিভাইডেড বাই y মাইনাস y1, y1 মাইনাস y, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা x প্লাস 1 বাই -5 y মাইনাস 3 বাই 5, 5 5 কাটাকাটি -1 গুণ করে দেন, তাহলে x প্লাস 1 মাইনাস y প্লাস 3 সবগুলোকে এক পাশে নিয়ে আসলে x প্লাস y মাইনাস 2 ইকুয়াল 0। তাইলে এটাকে যদি আমরা আদর্শ আকৃতিতে নিই তাহলে লিখতে পারবো x/2 যোগ y/2 ইকুয়াল 1। তার মানে বলো এবার খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা কত, খণ্ডিত অংশের দৈর্ঘ্য √2 এর উপর স্কয়ার যোগ 2 এর উপর স্কয়ার, দ্যাট মিন্স কত √8, বা যেটাকে আমরা লিখতে পারবো 4 গুণ 2। তাহলে 4 কে রুট করা মানে ভাইয়া 2 এবং √2 কে রুট করলে √2। তার মানে আমার কয় নম্বরটা অ্যান্সার ভাইয়া, এই যে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার 2√2। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো না, ইজিলি অ্যান্সার করতে পারবো। পরের যে এমসিকিউটা বলছে একটা সরলরেখা 3,5 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। আচ্ছা সরি, এখানে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ যদি আমাদেরকে বলে তার মানে বুঝতে হবে একটা যদি এ অংশ ছেদ করে আরেকটা হবে মাইনাসে, অর্থাৎ এই দুইটা হবে সমান, জাস্ট হচ্ছে চিহ্নটা বিপরীত। তার মানে আমি কি বলতে পারবো না, সমীকরণটা তখন এরকম হবে যে x/a প্লাস y/-a ইকুয়াল 1, যার মানে আমরা বলতে পারবো x মাইনাস y ইকুয়াল a। তার মানে বলো তো এই সরলরেখাটার ঢাল তখন কত হবে, এই সরলরেখাটার ঢাল তখন 1 হবে না, 1 হবে না, অবশ্যই 1 হবে। তার মানে তোমরা মাথায় রাখবা অক্ষদ্বয় হতে যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে তখন ঢালের মান হবে 1, বুঝছো? বিপরীত চিহ্ন বিশিষ্ট অর্থাৎ একটা যদি এ একটা মাইনাস এ হয় সমমানের অংশ ছেদ করে তখন ঢালের মান হবে 1। আর যদি আমাদেরকে বলতো একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে, বেসিকটা একটু ক্লিয়ার করে দিই। ধরো একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ, আমি এটা লিখেও দিই নাহলে বুঝতে পারবা না, একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ
তাইলে বলো একটা এ আরেকটা এ, তার মানে আমরা লিখতে পারবো এক্স বাই এ যোগ ওয়াই বাই বি ইকুয়াল 1। আচ্ছা সরি, এখানে যেহেতু একই অংশ সমমানের এবং হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট, তাহলে দুইটাই সেম। অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত ভাইয়া এ। তাহলে এইখান থেকে তখন তো ঢালের মান বের করে লাগবে মাইনাস এক্স এর সব ডিভাইডেড বাই ওয়াই এর সব, মানে -1। তার মানে আমরা মাথায় রাখবো যখন একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে তখন -1, আর বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করলে ঢালের মান হবে 1। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এইবার দেখো তো ঢাল জানি একটা বিন্দু জানি, সমীকরণ x মাইনাস x1 ইন্টু 1, কারণ ঢাল গুণ করে দিলাম, y মাইনাস y1 সবগুলোকে এক পাশে নিয়ে আসলে x মাইনাস 3 মাইনাস y প্লাস 5 ক্যালকুলেশন করলে এখান থেকে আসতেছে, অতএব x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। তো দেখো তো x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0 কয় নাম্বার অপশনে আছে? এই যে এ নাম্বার অপশনে আছে। কতগুলো বোর্ডে আসছে? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। আমি বারবার বোর্ড বলতেছি, বুঝছো? ওয়ান শট রেকর্ড করতেছি তো এইচএসসি সাবজেক্টদের জন্য, ওদের বোর্ড বোর্ড বলে তোমাদের হচ্ছে, তোমাদের ক্ষেত্রে এসে বোর্ড বোর্ড বলতেছি আর কি, বুঝছো? যাই হোক, প্রশ্নটা বুঝতে পারছো কিনা কনসেপ্টটা, যে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ বললে ঢালের মান হবে 1, আর একই চিহ্ন বিশিষ্ট যদি বলে ভাইয়া সমমানের অংশ তখন হবে -1। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এগুলা তোমাদের জন্য ভাইয়া পানি ভাত। তো চলো পরেরটা, আমাদের আর কয়টা প্রশ্ন আছে দেখি তো, আর কয়টা প্রশ্ন আছে? আর দুইটা প্রশ্ন আর কি। আচ্ছা এরপর আরেকটা পেজ বলছে, যে সরলরেখা 3 2 বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষ হতে যথাক্রমে এ ও বি বিন্দুতে এমন ভাবে ছেদ করে যেন ও এ মাইনাস ও বি ইকুয়াল 2 হয় যখন ও মূল বিন্দু তার সমীকরণ। কতগুলা বোর্ডে আসছে, কিলে চিন্তা করো। এখানে আবার বলতেছি বোর্ড। আচ্ছা যাই হোক, দেখো যে সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং এত এতকে এ ও বি বিন্দুতে ছেদ করে, ও এ, এখানে ওটা বলতে বোঝাচ্ছে মূল বিন্দু 0 0। এবং এখানে দেখো তো সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যায়? 3 2 বিন্দু দিয়ে যায়। তো আমি একটা বিন্দু দিয়ে যদি যায় লিখতে পারবো না সরলরেখার সমীকরণ x মাইনাস 3 ইকুয়াল y মাইনাস 2, এর সাথে কি গুণ হয় ভাইয়া? ঢাল গুণ হবে। তো আমরা গুণ করে দিই, পাবো mx মাইনাস 3m মাইনাস y প্লাস 2 ইকুয়াল 0। এটাকে দাও এইখানে এক নম্বর। এবার দেখো বলছে এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। তাহলে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এ বিন্দুতে। তাহলে আমি বলতে পারবো না সেখানে ওয়াই 0। তাহলে ওয়াই যদি ইকুয়াল 0 হয় তাহলে আমি লিখতে পারবো এম এক্স ইকুয়াল 3m মাইনাস 2। অতএব এক্স ইকুয়াল 3m মাইনাস 2 বাই হচ্ছে, এটাকে বলতে পারবো এক্স এর মান। আচ্ছা তাহলে এইটা হচ্ছে ভাইয়া এ বিন্দু, অর্থাৎ এ বিন্দুটা হচ্ছে 3m মাইনাস 2 ডিভাইডেড বাই m কমা 0। ঠিক তেমনি ভাবে আমরা আরেকটা কেস নিয়ে এখন বি বিন্দু বের করব। এইখানে যেহেতু এ বিন্দুতে কি করছে, এক্স কে ছেদ, আমি এভাবে সংক্ষেপে লিখলাম। এবার আমরা এই 1 নংকে ওয়াই কে ছেদ করলে কি হয় সেটা লিখি। অর্থাৎ 1 নং সমীকরণটা কি ছিল? 1 নং সমীকরণটা হচ্ছে mx মাইনাস 3m মাইনাস y, mx মাইনাস 3m মাইনাস ওয়াই প্লাস 2। আচ্ছা এটা বলো তো বি তে কি করে? ওয়াই অক্ষকে ছেদ, শর্টকাটে লিখলাম ওয়াই অক্ষকে যদি ছেদ করে তার মানে এক্স এর মান 0, এই পুরো টার্মটা 0। তার মানে আমি এখান থেকে লিখতে পারতেছি মাইনাস 3m ইকুয়াল ওয়াই মাইনাস, অতএব m ইকুয়াল ওয়াই মাইনাস 2 বাই মাইনাস। আচ্ছা তাহলে এখানে বলো এক্স এর মান পাইছিলাম। আচ্ছা এখানে যদি আমি হচ্ছে জাস্ট এই কাজটা না করে ওয়াই এর মানটা বের করি আমার মনে হয় সুবিধা হয়। তাহলে লিখতে পারবো অতএব ওয়াই ইকুয়াল মাইনাস 3m প্লাস 2। তার মানে বি বিন্দুটা হচ্ছে 0 কমা মাইনাস 3m প্লাস 2। তাহলে এ আর বি দুইটা বিন্দু পাইছি। এবার দেখো আমাকে এখানে বলছে ও এ মাইনাস ও বি ইকুয়াল হচ্ছে কত ভাইয়া? 2। তাহলে আমরা হচ্ছে ও এ বের করি। ও এটা কি? ও এবং এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বলতো দূরত্ব কি এটা হবে না? অর্থাৎ ও বিন্দুটা হচ্ছে যেহেতু 0 0, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ও এ হবে এইটা মাইনাস 0 এর উপর স্কয়ার যোগ 0 মাইনাস 0 এর উপর স্কয়ার। অর্থাৎ
আমরা ডিরেক্টলি লিখতে পারবো OA ইকুয়াল √3m - 2 ডিভাইডেড বাই m, এই টোটালটার উপর স্কয়ার আর রুট কাটাকাটি হয়ে গিয়ে হবে 3m - 2 - m। ঠিক তেমনি ভাবে আমরা যদি OB বের করি তাহলে আমরা লিখতে পারবো 0 মাইনাস এটা মানে প্লাস হয়ে যাবে, দেখো -3m + 2 এর উপর স্কয়ার, বা এটাকে আমরা ডিরেক্টলি লিখতে পারবো কি তাইলে ভাইয়া 2 - 3m। আচ্ছা, এবার দেখো আমাদের কন্ডিশনে বলে দিছে কি এখানে OA - OB = 2, তাহলে আমরা OA - OB করি, অতএব OA - OB = 2, তাহলে OA এর মান হচ্ছে 3m - 2 ডিভাইডেড বাই m মাইনাস 2 - 3m ইকুয়াল, ক্যালকুলেশন করো তাহলে আসবে m, এখান থেকে আসতেছে 3m - 2 - 2m - 3m স্কয়ার ইকুয়াল 2, এই পাশে পার করে দাও, এই পাশে নিয়ে আসো, তাহলে -3m স্কয়ার, ওই পাশে পার করলে 2m, এই পাশে নিয়ে আসলে -2m, মানে পাচ্ছি +m। আচ্ছা, এবং হচ্ছে ভাই এখানে দেখো, আচ্ছা -2m, সরি এখানে পাচ্ছে -mr, -2 = 0, বা আমরা এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে সবশেষে আসতেছে, আমরা কোথায় লিখবো, এখানে লিখি 3m স্কয়ার + m + 2 = 0, তাহলে এইটা হচ্ছে আমার সমীকরণ, কার সমীকরণ, ঢালের সমীকরণ, ওইখান থেকে আমরা ঢাল পাবো। আচ্ছা, এটা ঢাল পাবো, এখান থেকে আমরা ঢাল পাবো, তো আমরা এটা ক্যালকুলেশন করে নেব, বুঝছো, নিয়ে ঢালের মান যেহেতু জানি, এই যে জাস্ট একে বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে না, অ্যান্সার হয়ে যাবে, তো এটা তোমরা করে নিবা, করে অ্যান্সারটা আমাকে জানাবা, তোমাদের বাসার কাজ HW দিলাম, এবং তোমাদেরকে এটা আরেকটু বুঝাই দিই, আমি আরেকবার রিপিট করছি বা আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো, প্রথম যে জিনিসটা বলছে এখানে, ম্যাথটা একটু বড়, যদিও এটা তোমাদের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রিটেনে আসতে পারে, এমসিকিউতে আসছে অনেকবার, যদিও এর আর কি শর্টকাট কোনো ওয়ে নাই তেমন। বলছে যে সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষ ওয়াই অক্ষকে এই বিন্দু তেমন ভাবে ছেদ করে যেন OA - OB = 2 হয়, যখন ও মূল বিন্দু তার সমীকরণ। অর্থাৎ এই যে এই বিন্দু ভাবে সরলরেখার সমীকরণ বের করতে বলছে, কিন্তু ঢাল বের করার জন্য এত সব পায়তারা দিয়ে দিছে। তো আমরা কি করলাম, এখানে এই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণটাকে লিখে নিলাম এবং ঢালটাকে এম করছি, এই যে সমীকরণটা আসছে। এবার দেখো তো, বলছে এক্স অক্ষ কে বিন্দুতে ছেদ করে, তাই আমি এক্স অক্ষ কে বিন্দুতে ছেদ করে এই বিন্দুটা বের করলাম। ঠিক তেমনি ভাবে ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, এই যে ছেদ করায় আমি হচ্ছে বি বিন্দুটা বের করলাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এ বিন্দু পাইছি, বি বিন্দু পাইছি, তাহলে কি আমি ও এ বের করতে পারবো না? করছি। ও বি বের করতে পারবো না? করছি। আমাকে সত্যি বলে দিছে, দেখো OA - OB = 2, এই জন্য আমি OA - OB = 2 ধরে ক্যালকুলেশন করলাম, এম এর একটা সমীকরণ আসছে, এই এম এর সমীকরণ থেকে তুমি এম এর মান পাবা, এম এর মান দুইটা পাবা, যেহেতু এখানে এম স্কয়ার, তাহলে এম এর দুইটা মান যদি তুমি ভাইয়া এখানে বসাই দাও এক নম্বরে, তাহলে তো অ্যান্সার শেষ। এটা তোমরা একটু নিজ দায়িত্বে করে নিবা, নিজ দায়িত্বে করে নিবা, ঠিক আছে? ভালোভাবে বুঝাইলাম, যদি সমস্যা হয় তাহলে একটু ভিডিওটা পজ করে আরেকবার দেখো, ইজিলি বুঝতে পারো, ইজিলি বুঝতে পারবা। প্যারা খাওয়ার দরকার নেই, দুই একটা এমসিকিউ বড় আসে, যেমন এরকম এমসিকিউ যদি আসে তুমি সবার শেষে অ্যান্সার করলে হবে, টাইম না পাইলে করার দরকার নেই। একটা এমসিকিউ তো 5 মিনিট ধরে আমরা করবো না, শর্টকাট শিখতেছি, তারপর আমাদের হচ্ছে যতগুলো এমসিকিউ এর টাইপ শিখতেছি, সবই আমরা পারবো। তাইলে যদি আমরা হচ্ছে ধরো কোন জায়গায় 25টা এমসিকিউ, তুমি ধরো 22টা পারলো, তাহলে তোমার এইটার জন্য টেনশন করার দরকার আছে? ভার্সিটি অ্যাডমিশন টেস্টে একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি 70% মার্ক ক্যারি করতে পারো প্লাস মাইনাস, তোমার চান্স তো নিশ্চিত হবেই, প্লাস তুমি ভালো সাবজেক্টও পাও। 65% মার্কই তোমার চান্স পাওয়ার জন্য মোটামুটি সব জায়গায় সেফ, বুঝছো? তো আমাদের সব শেষ প্রশ্ন, সরি, এখানে দেখো বলছে একটা সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশে 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, সরলরেখাটার সমীকরণ বের কর। আচ্ছা, এটা আমি তোমাকে বোঝাচ্ছি। বলছে এই যে একটা সরলরেখা, এটা এটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশে সমদ্বিখণ্ডিত হয়, এই যে এটা হচ্ছে 2, 3 বিন্দু। তার মানে আমাকে বলছে কি জানো, যে এটা এক্স্যাক্টলি এই যে a, 0 আর এই যে 0, B এদের হচ্ছে মধ্যবিন্দু, ঠিক আছে?
তাহলে আমাদের এই সরল রেখাটার সমীকরণ তো এক্স বাই এ যোগ ওয়াই বাই বি ইকুয়াল 1। তাহলে আমার এ এর মান আর বি এর মান দরকার। দেখো তো আমি কি বলতে পারবো না যে এ যোগ 0/2 ইকুয়াল কত, মাঝের বিন্দু 2, অতএব এ ইকুয়াল আসছে 4। ঠিক তেমনি ভাবে আমি বলতে পারবো b/2 ইকুয়াল 3, অতএব b ইকুয়াল আসছে 6। তাহলে আমরা যদি এগুলা এখানে বসাই দিই তাহলে বলতে পারবো x/4 যোগ y/6 ইকুয়াল 1। এইটাই হচ্ছে आंसर, এইটাই হচ্ছে आंसर। দেখো তো x/4 যোগ y/6 ইকুয়াল 1। আচ্ছা এখানে এইভাবে দেওয়া নাই, তাহলে একটু ক্যালকুলেশন করা লাগবে, আমরা করি। তাহলে এখানে আসবে ভাইয়া 4 6 24 মানে 6x যোগ 4y ইকুয়াল 24। বা আমি যদি সবগুলোকে এক পাশে পার করে 3 দ্বারা ভাগ করি আর 2 দ্বারা ভাগ করি আর কি হবে 3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল 0। দেখো তো কোথায় আছে, এই যে বি নাম্বার অপশনে আছে 3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল 0। বুঝছো? তাহলে আশা করি বুঝতে পারছি। প্রশ্নটা আরেকবার বুঝাই দিই। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশে 2/3 তে সমদ্বিখণ্ডিত হয়। মানে এই যে মধ্যবর্তী খণ্ডিত অংশ এটা এইখানে 2/3 তে সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডিত যে কথা, মধ্যবিন্দু একই কথা। তাহলে আমরা জানি এই বিন্দুটা a, 0, এটা 0, b। তাইলে আমি বলতে পারবো না a যোগ 0/2 ইকুয়াল হচ্ছে 2, অর্থাৎ মধ্যবিন্দু সূত্র সেগুলা ব্যবহার করে এর মান আর বি এর মান বের করলাম। যেহেতু এটা কি ভাইয়া খণ্ডিত অংশের সমীকরণ, এই আকৃতিতে লিখলাম। যেহেতু অপশনে এই আকৃতিতে নাই, ক্যালকুলেশন করলাম, এটা আসছে। লাস্টের লাইনে আমি 2 দ্বারা ভাগ করে এটা আনছি। অ্যান্সার বি এর সাথে মিলছে, তাই বি হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের শেষ এমসিকিউ, আর এমসিকিউ নাই আজকের ক্লাসে। অর্থাৎ সরলরেখার দ্বিতীয় লেকচার শেষ হয়ে গেল। তৃতীয় লেকচার আরেকটা লেকচার আসবে। এই 3টা লেকচারের মাধ্যমে আমাদের সরলরেখার যে কোনো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন এনাফ হয়ে যাবে, অর্থাৎ টপ নোচ একটা প্রিপারেশন তৈরি হয়ে যাবে। তোমাদের কাজ ক্লাস শেষে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা। এছাড়াও তোমাদেরকে আমি একটু ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি 01317155723। তোমরা একটু ভাইয়ার হোয়াটসঅ্যাপে নক করতে পারো, হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আমি যদি ফ্রি হই তোমাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করবা। আরেকবার একটা কথা, যেহেতু কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করো, তাইলে আমার কষ্টটা সার্থক হবে। এই ভিডিওগুলো যদি বেশি মানুষ দেখে আমার নিজের কাজ করতে ভালো লাগবে। ভিডিওগুলো ভালো লাগলে, ভিডিওগুলো দেখে যদি পছন্দ হয়, অবশ্যই বড় ভাইয়ের কথা চিন্তা করে এই জিনিসটা করো। তো দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আর হ্যাঁ, মনোযোগ হারাও না। অ্যাডমিশন টেস্টের এই কয়েকটা মাস আমাদেরকে পরিশ্রমী হতে হবে। নামাজ কালাম পড়তে হবে, সৃষ্টিকর্তার কাছাকাছি যাইতে হবে, চেষ্টা করতে হবে যেন সৃষ্টিকর্তার কাছাকাছি থাকতে পারি। কোনো ক্ষেত্রেই বা কোনোভাবে যেন আমাদের মনোযোগ না দূরে সরে যায়। সব সময় আল্লাহর সাথে ভালো সম্পর্ক থাকবে এবং পড়ালেখায় মনোযোগী থাকতে হবে। এবং চেষ্টা করো যে যে কোনো ভাবে যেন সময় নষ্ট না হয়। সব সময়টা পড়ালেখার পিছে, খাওয়া দাওয়ার পিছে, নামাজ কালামের পিছে যেন ব্যয় হয়। এখন পড়ালেখার পিছে সময়টা একটু বেশি দিও। আদার সব কাজই তুমি করবা, কিন্তু পড়ালেখাটাকে গুরুত্ব অবশ্যই বেশি দিও। 6টা মাস পরিশ্রম করো, ইনশাল্লাহ 6 মাস পর তোমার ভালো দিন আসছে। তো লেগে থাকো সবভাবে। দেখা হবে বিজয়, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।